ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা 247 স্মার্ট স্কুল বেঙ্গলি। তোমাদের যত ছাত্রছাত্রীরা এএনএম জিএনএম 2024-এর পরীক্ষা দিয়েছিলে, তো তাদের জন্য এই ভিডিওটা। যারা যারা পরীক্ষা দিয়েছিলে, কি অ্যান্সার করেছো, সবাই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে দেখেছো, আরেকবার মিলিয়ে নাও, দেখে নাও ঠিক আছে কি ভুল আছে। কয়েকটা জায়গায় কনফিউজিং করেছে কোয়েশ্চেন, এবং সেই কনফিউশনটা আছে, দেখা যাক সেটা অ্যান্সার কি যখন বেরোবে তখন সেটাকে কতটা মানে ক্লিয়ারলি ওরা ডেসক্রাইব করতে পারে সেই অ্যান্সার কিতে, তার উপরে ভিত্তি করে দেখা যাবে। কিন্তু আপাতত যে আমরা কোয়েশ্চেনটা সলভ করে বুঝেছি, কোয়েশ্চেনের লেভেল এবার ছিল হচ্ছে মডারেট। আমি বলবো ইজি টু মডারেট, তবে অন্যবারের থেকে মানে ইজি বলবো না একেবারে, আবার কঠিনও বলবো না, ঠিক আছে। কোয়েশ্চেনের লেভেল ঠিক আছে, এবং প্রচুর কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, যা যা পড়িয়েছি তার প্রচুর কোয়েশ্চেন, কি ম্যাক্সিমাম কোয়েশ্চেন তার মধ্যেই এসছে। তাহলে কি এইটাই আমি বারবার বলছিলাম যে যারা ডিটেলড পড়ে তাদের কিন্তু কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওকে, তো চলো শুরু করা যাক আজকের এই সেশন। ক্যাটাগরি 1 ফার্স্টে দেখবো, তারপরে ক্যাটাগরি 2 দেখবো, ঠিক আছে। ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেনগুলো দেখার পর তারপরে আমরা ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনে ঢুকবো। তো চলো শুরু করা যাক আজকের এই সেশন। প্রথম এক পেজে 2-3টে করে কোয়েশ্চেন আছে। প্রথম পেজের যে কোয়েশ্চেনটা সেটা দেখতে পাচ্ছ, when insulin is produced in laboratory, যখন ইনসুলিন প্রডিউসড হয় ল্যাবরেটরিতে তখন সেটাকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোপ্রোপাগেশন, বায়ো অ্যাসে, নাকি অল অফ দিস? অ্যান্সার কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটিকে বলা হয়ে থাকে। এছাড়া আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? তো ফ্যাটে দ্রাব্যকে আমি কি বলেছিলাম? ADEK। কে হচ্ছে কি? ভিটামিন কে হচ্ছে টোকোফেরল। তো এটা কি? আমাদের শরীরে ফ্যাটে দ্রাব্য যৌগ। তাহলে এটা হলো অ্যান্সার, উপরেরটাও এ, নিচেরটাও এ। তারপরের যে কোয়েশ্চেনটা সেখানে তোমরা দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং নাইট্রোজেনাস বেস ইজ নট প্রেজেন্ট ইন ডিএনএ? ডিএনএতে আমরা কি দেখতে পাই না? ডিএনএ এর মধ্যে কি থাকে না? ইউরাসিল থাকে না, বাদ বাকিগুলো থাকে। আমরা জানি আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল থাকে, AUGC হয়, AUGC সব পড়িয়েছি, এগুলো কমন কোয়েশ্চেন। ওকে, তারপরেরটা, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? আম্লিক মাধ্যমে কাজ করে কে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার কোথায় গেল? পেপসিন। পেপসিন আম্লিক মাধ্যমে কাজ করতে পারে, ঠিক আছে। প্রোটিনকে বিশ্লেষণ করে পেপসিন। ওকে, পরের প্রশ্ন, এটার ব্যাপারে এলাবোরেটলি তোমাদের অন্য একটা সেশনে এটার ব্যাপারে আমরা ডিটেলস দেখব। এই নতুন চ্যানেলে আমরা দেখব পুরো এএনএম জেএনএম কে যাতে আমাদের নখদর্পণে আনা যায়। পরের বছর এএনএম জেএনএম আমাদের থাকবে নখদর্পণে, এবং সাইন্টিফিক পদ্ধতিতে আমরা পড়ব, আরো বেশি কম্প্যাক্টলি আমরা এই জিনিসগুলো দেখব। দেখবে মজা এসে যাবে এই বছর এএনএম জেএনএম এর ক্লাস দেখতে এই চ্যানেলে, কারণ এই বছর তোমাদের জন্য আলাদা চ্যানেলই ক্রিয়েট করে দেওয়া হয়েছে যারা ছেলেমেয়েরা প্রিপারেশন নিতে চাইছিলে। তো তোমাদের জন্য অনেক বড় একটা মানে কাজ আমরা করেছি, ভবিষ্যতেও করব আরো অনেক কিছু। তো চলো দেখে নেওয়া যাক। আর যারা যারা এই নতুন চ্যানেলে ভিডিওটাকে দেখছো তারা জলদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা এই ক্লাসের নোটস, ক্লাসের ডেলি ক্লাস, এই সব কিছু পেতে চাও তাদের উদ্দেশ্যে আমি একটা নাম্বার দিচ্ছি, 9836365225। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 9836365225, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট এখানে হাই পাঠাবে, এই নাম্বারে হাই পাঠালে তোমাদের কাছে একটা দেখবে লিঙ্কের লিস্ট যাবে। সেখানে তোমরা যদি এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ তো এএনএম জিএনএম এর গ্রুপে জয়েন হয়ে যাও। হ্যাঁ, এবার স্যার আমি এএনএম জিএনএম এরও প্রিপারেশন নিচ্ছি, আমি জেনপাসেরও প্রিপারেশন নিচ্ছি, তাহলে দুটো গ্রুপেই জয়েন হয়ে যাও। ওকে স্যার আমি 11-এ পড়ি, আমি এএনএম জিএনএম এরও প্রিপারেশন নিচ্ছি পরের বছর দেবো বলে, তাহলে 11-এর গ্রুপেও জয়েন হয়ে যেও, আবার জেনপাসের গ্রুপেও জয়েন হয়ে যেও। তো তোমার মোট কথা যে তুমি যেই গ্রুপে জয়েন হতে চাও সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে লিস্টে সবকটা লিঙ্কই দেওয়া থাকবে, এবং তার সাথে আমাদের যে নতুন চ্যানেল সেটারও দেখবে লিঙ্ক পৌঁছাবে, সেটাকেও সাবস্ক্রাইব করে নেবে। চলো এই কোয়েশ্চেনটা অ্যান্সার কি হবে? নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না কোনটা? অ্যান্সার কি হবে? 5D। কোনটা উৎপন্ন হয় না? লেসিথিন। লেসিথিন উৎপন্ন
হয় না। ওকে, লেসিথিন আমাদের এটা মেনলি ইউজ হয় হচ্ছে যত রকমের ফুড সেফটি ইন্ডাস্ট্রিজ আছে সেখানে কিন্তু এটা ইউজ হয়ে থাকে। তারপর অ্যাট প্রেজেন্ট বর্তমানে ভারতবর্ষে কটি পারমাণবিক কেন্দ্র আছে? আমার এই অপশানটাকে ভুল লেগেছে, এটা হওয়ার কথা 7টি। ঠিক আছে, এবার 7 অপশানেই দেয়নি, তাই জন্য আমার এই কোয়েশ্চেনটাকে রং লেগেছে, তাই জন্য আমি ডাব্লিউ লিখে রেখেছি 7। এবার ওরা কি হিসাবে ওটাকে জাজ করছে তাদের ম্যাটার, কিন্তু এটা নিয়ম মতন ভুল। তারপরের প্রশ্ন, সঠিক ক্রমটি নির্বাচন করো। সবসময় মাথায় রাখবে স্টিমিউলি, আমাদের যে স্টিমিউলি থাকে এটা সবারই প্রথমে স্টার্টিংয়েই আছে, তাহলে স্টিমুলি দিয়ে তুমি বিচার করতে পারবে না। রিসেপ্টার দুটোর মধ্যে আছে, স্টিমিউলির পর থাকে রিসেপ্টার, এফেক্টার তো লাস্টে কাজ করে, তাহলে রিসেপ্টার এটাও আছে এটাও আছে। এরপরে কি স্টিমিউলি এটাও ছিল এটাও ছিল। এবার দেখো রিসেপ্টার কি করে, রিসেপ্ট করে কোথায় দেয়? সেন্সারি নিউরন, মোটর নিউরন তো কার্য করে, তাহলে এই অপশনটা ঠিক, বাদ বাকি মিলিয়ে নাও একবার, নার্ভ সেন্টার, মোটর নিউরন, এফেক্টার, রেসপন্স। ওকে, তো এই বি এর অপশনটা এখানে ঠিক। তারপরের প্রশ্ন, কোন কোষচক্রের কোনটি চেক পয়েন্ট? আমরা যদি দেখি কোষচক্র তাহলে দেখতে পাবো স্টার্টিং যদি আমি G1 থেকে ধরি, তারপরে আসে সিনথেসিস দশা, তারপরে আসে G2 দশা, তারপরে আসে মাইটোটিক ফেজ, তারপরে এই জায়গাটা মিডিলে একটা চেক পয়েন্ট থাকে সেটা হচ্ছে G0 দশা। মিডিলে একটা চেক পয়েন্ট থাকে সেটা হচ্ছে G0 দশা। ওকে, তো এই G0 দশা যেটা আমরা চেক পয়েন্ট বলছি সেটা কিসের আর কিসের মাঝখানে পড়ছে? G0 দশা পড়ছে G1 এবং M এর মাঝখানে, তো অ্যান্সার হবে কি সি, অ্যান্সার হবে সি। পরের পয়েন্ট, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউট আ ফুড চেন? এদের মধ্যে কোনটি ফুড চেন? এদের মধ্যে কোনটি কনস্টিটিউট আ ফুড চেন? ফুড চেন কনস্টিটিউট করে কোনটা? দেখো, গ্রাস, ঘাস কে খায়? গোট, গোট কে খায়? হিউম্যান। তো এইটা একমাত্র হচ্ছে, বাদ বাকিগুলোতে শৃঙ্খল বর্ণনা হচ্ছে না, তাহলে বি হবে এটার অ্যান্সার। তারপরের প্রশ্ন, পরের প্রশ্নে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ইন হিউম্যান বিইংস? মানব দেহে কোনটা? আমি এটা বারবার বলেছিলাম যে জননতন্ত্র থেকে যদি কোয়েশ্চেন দেয়, শেষ মুহূর্তে গিয়ে করেছিলাম, জননতন্ত্র থেকে যদি কোয়েশ্চেন দেয় একমাত্র এটাই দেবে। অ্যান্সার কি হবে? ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স পুরুষ দেহে থাকে, মেয়েদের দেহে থাকে না। আমি লিঙ্গ দেখিয়ে বুঝিয়েছিলাম, এটা ছেলেদের এই অংশগুলো থাকে, মেয়েদের এই অংশগুলো থাকে। দেখো মিলিয়ে দেখো, পেড ব্যাচের শেষের দিকে আমি করিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে কোয়েশ্চেনও চলে এসছে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের করাতে করাতে অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা জানি কোনখান থেকে কোয়েশ্চেন আসে। যেমন আমি কিন্তু এই যে শর্করা প্রোটিনের চেন তোমাদের এঁকে দেখিয়েছিলাম, চেনের মধ্যে এখানে বলছে কোনটি থাকে না, অ্যামাইনো অ্যাসিড চেন পুরো এঁকে দেখিয়েছিলাম আমরা, এটা থাকে এটা থাকে এটা থাকে এটা থাকে না, তো অ্যান্সার কি হবে? বি হবে এটার অ্যান্সার, বি হবে এটার অ্যান্সার। তারপরে ভাবো থাইরক্সিন কোথা থেকে খরিত হয়? কোথা থেকে? থাইরয়েড, থাইরক্সিন বলেছে, ঠিক আছে, থাইরক্সিন, থাইরয়েড, অনেকে পিটুইটারি করে চলে এসছো তোমরা, তো অ্যান্সার হবে কি? থাইরয়েড। পরের প্রশ্ন কি বলছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? তোমাদের যখন স্নায়ু কোষ পড়িয়েছি তখন এটা দেখিয়েছি আমরা, অ্যান্সার কি হবে? বি, অ্যাকশন, অ্যাকশন প্রান্তের সাথে জড়িত, অ্যাকশন প্রান্তে এটি থাকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, নিম্নলিখিত মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? এর মধ্যে অ্যাপেন্ডিক্স, করিয়েছি এটা। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা, বায়ুথলির সংখ্যা কটি? 9টি, এখানে সি লেখা, ভুল লেখা আছে, ঠিক আছে, 9টি, নট নজোড়া, এটা ডি হবে, ঠিক আছে, এটা ডি হবে। ও সরি, না 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 না, এটা সি আছে, ওইটা 15টা লেখা হয়নি, সরি, 15টা হবে হচ্ছে, 15টা হবে হচ্ছে তোমার 9টি, হ্যাঁ 9টি, মানে অপশন সি, ডি, অপশন ডি হবে এটা অ্যান্সার, ঠিক আছে, এটা অ্যান্সার হবে অপশন ডি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? ঠিক আছে, এদের মধ্যে কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া? অ্যান্সার কি বলছে? রাইজোবিয়াম, রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। 17টা কি বলছে? নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ কি? জল দূষণ, বায়োম্যাগনিফিকেশনের কারণ কি? জল দূষণ, ঠিক আছে। তারপর মেন্ডেল ইজ পপুলার ফর পস্টুলেটিং, মেন্ডেল কিসের জন্য পপুলার? উত্তরাধিকার সূত্রের জন্য পপুলার, ঠিক আছে, বি।
অ্যান্সার। তারপর হুইচ ইজ দ্য ন্যাচারাল অক্সিন, ন্যাচারাল অক্সিন কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। ওকে, তারপরে হুইচ অফ দ্য ফলোইং পার্টস অফ দ্য ব্রেন রেগুলেট বডি ব্যালেন্স, আমাদের বডি ব্যালেন্স বজায় রাখে কে? আমাদের বডি ব্যালেন্স বজায় রাখে কে? এদের মধ্যে হাইপোথ্যালামাস, সেরিবেলাম, সরি সেরিবেলাম। ওকে, এখানে ভুল লিখেছে এটা, ঠিক আছে, সেরিবেলাম। সেরিবেলাম আমাদের কি করে? আমাদের বডি ব্যালেন্স বজায় রাখে। তারপর হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ ফাউন্ড ইন দ্য সেল ওয়াল অফ ফাঙ্গি, ফাঙ্গির সেল ওয়াল কি দিয়ে গঠিত? বারবার পড়িয়েছি এটা, কাইটিন, কাইটিন দ্বারা নির্মিত হয়ে থাকে। দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলা হয় হাইব্রিডাইজেশন, ঠিক আছে, হাইব্রিডাইজেশন। ওকে, টেস্ট ক্রস কি? তোমরা কমেন্ট করে জানিও তো। পড়িয়েছিলাম এটা, টেস্ট ক্রস পড়িয়েছিলাম, হাইব্রিডাইজেশন পড়িয়েছিলাম, টেস্ট ক্রস দেয়নি, হাইব্রিডাইজেশন দিয়েছে। ওকে, তারপরের প্রশ্ন, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমের কেন্দ্রে যে প্রোটিনটা উপস্থিত থাকে তার নাম কি? হিস্টোন প্রোটিন, ঠিক আছে, হিস্টোন প্রোটিন নিউক্লিওজোমের কেন্দ্রে অবস্থিত থাকে। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? স্পারমাটোফাইট কি? যাদের বীজ উৎপাদন হয়। এদের মধ্যে বীজ উৎপাদন হয় না কার? টেরিডোফাইটা। দেখো পেট ব্যাচে পড়িয়েছি। দেখো তোমরা যদি একটুখানি পড়ে থাকো ভালো করে, তোমাদের আমি খুঁজে দেখিয়ে দিতে পারি যে এই জায়গাটা এটা আছে। ওকে, হুইচ agglutinogen and which agglutinin are present in the blood group B? ব্লাড গ্রুপ বি তে কি থাকে? পড়িয়েছি, বুঝিয়েছি, সবকিছু করেছি। এটা অ্যান্সার কি হবে? মানে অ্যান্টিবডি তোমার এ থাকে আর অ্যান্টিজেন থাকে বি। ওকে, পরের প্রশ্ন, অ্যানিমালস হুইচ লে এগস আর কল্ড, যারা ডিম পারে তাদের কি বলে? দেখো বাংলাটা দেখলে এমনিতেই করে দিতে পারবে, ওভিপেরাস, ঠিক আছে, বাংলা দেখলে এমনিতেই অ্যান্সার করে দিতে পারবে ওভিপেরাস। এদের মধ্যে কোনটি কারেক্ট ম্যাচ? এদের মধ্যে কোনটি কারেক্ট ম্যাচ? অগ্নাশয় মিশ্র গ্রন্থি একবারে দেখেই বোঝা যাচ্ছে, বারবার পড়িয়েছি। লার্জেস্ট মিক্সড গ্ল্যান্ড কি? সেটা হচ্ছে অগ্নাশয়, হয়ে গেল। তারপর হোয়েন কি বলছে? কোন অরণ্যে যখন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পাবে, বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পেলে তখন খাদ্যের জন্য কোন প্রকারের সংগ্রাম দেখা যায়? কোনো যদি তৃণভোজীর সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে কি হবে? তৃণ সংখ্যা কমতে থাকবে, তার ফলে নিজেদের মধ্যে এরা মারামারি করতে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অন্তঃপ্রজাতি সংঘর্ষ, ঠিক আছে, অন্তঃপ্রজাতি, ঠিক আছে। আন্তঃপ্রজাতি হলে কি? বাঘ এবং হরিণের মধ্যে মারামারি চলছে, ওটা আন্তঃপ্রজাতি, ঠিক আছে। চলো তারপর, the amount of DNA becomes 4C from 2C in which subphase of interphase? এক কথায় ডিএনএ 2C থেকে 4C কখন হয়? মানে ডবল কখন হয়ে যায়? এক কথায় ডবল কোন দশায় হয় বলেছিলাম? সিনথেসিস দশা। দেখো হুবহু ডিট্টো কোয়েশ্চেন তুলে দিচ্ছে যেগুলো আমি পড়িয়েছি তোমাদের। ওকে, আমাদের শারীরিক পরিশ্রমের ফলে আমাদের যে গায়ে ব্যথা হয় কিসের জন্য হয়? আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় তাই। দেখো হুবহু কোয়েশ্চেন এগুলো, মানে ডিট্টো যা যা পড়িয়েছি ওইগুলোই তুলে দিয়েছে। ওকে, এবার আসছি ক্যাটাগরি 2। দেখবে ক্যাটাগরি 2ও মিলে গেছে। কেমন ভাবে? তোমরা যদি পড়ে থাকো ক্যাটাগরি 2ও মিলে গেছে। দেখো এই কোয়েশ্চেনটা আমার পড়ানোর মধ্যে আসেনি, আমি ফার্স্টেই বলে দিচ্ছি, এটা আমার পড়ানোর মধ্যে আসেনি। আর এইটায় অনেকে যারা দুটো তিনটে অ্যান্সার করেছো ভুল করেছো, যারা করেছো, কারণ আমি এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করি, এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন হতে পারে না তাই। তো এখানে এই বছরই প্রথম কোয়েশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে হুয়ের দ্বারা নির্ধারিত অ্যাডিলোসেন্স পিরিয়ডের এজ, মানে এজ লিমিট কত? সেটা হচ্ছে কি 10 থেকে 19 হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। ওকে, কি বলছে? নিচের কোন জোড়াটি সঠিক? মাথায় রাখবে, ঘোড়ার হয় এক নেত্র দৃষ্টি আর তোমার মানুষের হয় দ্বিনেত্র দৃষ্টি। এটা আমি করাইনি, ঠিক আছে, কিন্তু এটা একটা স্বাভাবিক মানুষ যে কেউ পারবে। আমাদের কি দৃষ্টি? দুই নেত্র দৃষ্টি, আমরা দু চোখে দেখি। আর ঘোড়া কি হয়? ঘোড়ার দুদিকে দুটো চোখ থাকে, দুটো চোখে আলাদা আলাদা জিনিস দেখে এরা, ঠিক আছে। তারপর রিজেনারেশন, পুনর্জন্ম দেখতে পাওয়া যায়। কাদের অঙ্গ কেটে দিলে আবার পুনর্জন্ম হয়? কি হবে? প্ল্যানেরিয়া, হাইড্রা, পড়িয়েছি এটা। প্ল্যানেরিয়া এবং হাইড্রা এদের কেটে দিলে আবার ওখান থেকে পুনরায় একটা প্রাণীর জন্ম হয়। তারপর
কি বলছে এটা, এগুলো সব ক্যাটাগরি 2, একের অধিক অপশন হবে এখানে অ্যান্সার। নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? পরিবেশের ক্ষতি করে যেটা বাইরে থেকে এসছে কোন কোনগুলো? কচুরিপানা এবং পার্থেনিয়াম। কচুরিপানা এবং পার্থেনিয়াম এগুলো বাইরের থেকে এসছে এবং আমাদের এখানে বর্তমানে ক্ষতি করছে। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি ঘটে? দেখো এর মেন অ্যান্সার হওয়া উচিত ছিল কিডনি, ঠিক আছে, প্রথম অপশান হতো কিডনি। ওকে, তো এখানে কিডনি অপশানেই দেয়নি, এবং ফুসফুস, এই দুটোকে ওরা এফেক্ট করে। কিন্তু আমার লিভারকেও সামান্য রকমের এফেক্ট করে লিভারকে, তো আমার যতদূর মনে হচ্ছে ওরা বি আর ডি অপশানকে উত্তর নেবে। আর যদি না নেয় তাহলে এইটাকে খালি উত্তর দেবে, একটাকেই উত্তর দেবে, উত্তর হিসাবে দেবে। এবার সম্পূর্ণ নির্ভর করছে বোর্ডের উপর, ওরা দুটো অপশান, এই দুটো অপশান চুজ করবে নাকি উপরের ফুসফুসের অপশানটা চুজ করবে। ঠিক আছে, আমার দৃঢ় বিশ্বাস যে ওরা এই দুটো অপশানই চুজ করবে। ওকে, কিন্তু কিডনি থাকলে চোখ বন্ধ করে বলতাম কিডনি আর ফুসফুস, ঠিক আছে, কিডনি এখানে অপশানই দেয়। পরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি টাইগার প্রজেক্ট? এদের মধ্যে কোনটি টাইগার প্রজেক্ট? জলদাপাড়া, বান্ধবগড়, কানহা নাকি ভিতরকণিকা? অ্যান্সার কি হবে? দুটো কোয়েশ্চেন অ্যান্সার হবে, তাহলে কি বান্ধবগড় এবং কানহা, বান্ধবগড় এবং কানহা। ওকে, এই দুটো হচ্ছে কি ব্যাঘ্র প্রকল্প। বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো, বিপাকীয় গোলযোগ কিসের জন্য হয়? অগ্নাশয়ের জন্য হয় এবং যকৃতের জন্য আমাদের হজমে প্রবলেম হতে পারে। আরেকটা কি বলছে? পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? বারবার আমি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, অমুক জীবিত তমুক জীবিত নয়। স্ক্লেরেনকাইমা জীবিত নয়, ক্লোরেনকাইমা ক্লোরোফিল থাকে জীবিত, প্যারেনকাইমা জীবিত, অলওয়েজ জীবিত, কোলেনকাইমাও জীবিত, জীবিত নয় কে? স্ক্লেরেনকাইমা। তো বলেছিলাম অনেকে কি করেছো আমি জানি না, বারবার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এই জায়গাটা, এখান থেকেই কোয়েশ্চেন আসবে, ওখান থেকেই এসছে। ঠিক আছে, চলো। অক্সিজেনেটেড ব্লাড এন্টার্স দ্য হার্ট থ্রু, অক্সিজেনেটেড ব্লাড কিসের মাধ্যমে আমাদের হার্টে প্রবেশ করে? অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো, দুটো জায়গা দিয়ে প্রবেশ করে, একবার শুদ্ধ রক্ত প্রবেশ করে, একবার অশুদ্ধ রক্ত প্রবেশ করে। অনেকে একটা অ্যান্সার করে দিয়ে চলে এসছে। অলিন্দ দিয়ে, সব সময় অলিন্দ দিয়ে প্রবেশ করে, আমাদের সব সময় রক্ত প্রবেশ করে কোথায়? হৃৎপিণ্ডের উপরের অংশটা দিয়ে, অলিন্দ দিয়ে প্রবেশ করে। তো অ্যান্সার হবে ডান অলিন্দ, বাম অলিন্দ, দুটো দিয়েই প্রবেশ করে। ঠিক আছে, একবার শুদ্ধ রক্ত করে, একবার বিশুদ্ধ অশুদ্ধ রক্ত করে। লাস্ট প্রশ্ন জীবন বিজ্ঞানের যেটা, সেটা হচ্ছে দ্য প্রসেস অফ এনকালফিং ফুড অ্যান্ড ওয়াটার বাই অ্যামিবা ইজ কল্ড। অ্যামিবা যে এনগালফ করে যে খাদ্য, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস, যেটা দুটোই এক প্রকার এন্ডোসাইটোসিস প্রক্রিয়া। তো এখানে অপশান এটাই চুজ করার আছে, গ্রাস করা বা শোষণ এগুলোর মাধ্যমে করে না। এগুলো কোনো পদ্ধতির নাম না, পদ্ধতির নাম জিজ্ঞাসা করেছে। হ্যাঁ ওরা এটা করে, কিন্তু পদ্ধতির নাম তো এটা, তো বি চুজ করবে। এবার যদি ওরা এটা চুজ করে আমি বলবো তোমরা কেস করতে পারো, কারণ এটা অপশান হওয়ার কথা নয়, এটাই অপশান হওয়ার কথা, এই একটাই অপশান হওয়ার কথা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, উভয়ের দুটি ঠিক না। যারা যারা এই যে এই ক্লাসের নোটস, বিভিন্ন রকম ক্লাসের নোটস, ক্লাসের লিঙ্ক, এএনএম জিএনএম ক্লাস, জেন পাস বা এমস বিএসসি নার্সিং ক্লাস 9, 10, 11, 12 যে কোনো ক্লাসের প্রিপারেশান নিতে চাও, তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হাই লিখে পাঠিয়ে দাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9836365225, এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমরা পাবে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে রেগুলার তোমরা ক্লাসের লিঙ্ক, ক্লাসের নোটস এবং যাবতীয় যত রকমের সাহায্য তোমরা এখান থেকে কিন্তু পেতে থাকবে। আর যারা যারা এখনো আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করোনি, তাদের বলবো এই অ্যাপের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাকে ক্লিক করবে, ডেসক্রিপশানে পেয়ে যাবে, তারপর ইনস্টল করে নাও এবং তারপরে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। তারপরে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোন সেগমেন্ট চুজ করতে চাও, কোন ক্যাটাগরি চুজ করতে চাও, সিলেক্ট ইওর ক্যাটাগরি, তখন স্টেট এক্সাম চুজ করবে, তারপরে স্টেটের নাম চুজ করবে ওয়েস্ট বেঙ্গল, চুজ করলেই তোমাকে অ্যাপে নিয়ে চলে যাবে এবং এখানে তোমরা অ্যাপের মধ্যে ফ্রি ক্লাসগুলো দেখতে পাবে। আশা করি সবার কাছে ক্লিয়ার। এইবার এই ক্লাস এখানেই এন্ড নয়, আমার পরে বাদ বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো একের পর এক অ্যাড হবে, তোমরা দেখতে থাকো।
কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই জয়েন করে যাও, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর নেক্সট পার্টটা পুরোটা দেখতে থাকো, এখানে ক্লাস এন্ড নয়, এরপরে নেক্সট টিচারের ক্লাস এর পিছনেই অ্যাড হবে। তো চলো লেগে থাকো, এর পরের পার্টটা দেখে নাও। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ADA247 স্মার্ট স্কুল বাংলাতে। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে এএনএম জিএনএম এর 2024 সালের এইবারের পরীক্ষার প্রশ্নপত্রে ইংরেজি সেকশনে কিরকম কোয়েশ্চেন এসছে একটু অ্যানালাইসিস করব তোমাদের সাথে, এবং কি কি সঠিক অ্যান্সার হতে পারে বা হবে সেগুলো আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম কোয়েশ্চেনে। তো চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ অসাম। এটা তোমাদের ক্লাসে করিয়েছি, যারা যারা তোমরা এএনএম জিএনএম আমার ক্লাস করেছো, ADA247 বাংলা চ্যানেলে এএনএম জিএনএম ব্যাচে ক্লাস করেছো, এই কোয়েশ্চেনটা তোমাদের করানো হয়েছে। এটা প্রিভিয়াস ইয়ারের জেন পজের কোয়েশ্চেন, যেটা ওখান থেকে দিয়েছে। তো এখানে দেখো অসাম দিয়েছে, অসামের তোমাকে সিনোনিম দিয়েছিলাম, আমাদের হয়েছিল এক্সেলেন্ট অ্যান্সার। একদম যারা এক্সেলেন্ট অ্যান্সার করেছো, দেখো অ্যান্সার ভুল হলে মন খারাপ করো না, সামনের বছর আবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে। চলো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়, সক্রিয়ের উল্টো কি? সক্রিয়ের উল্টো হচ্ছে অলস, তাহলে লেজি হয়ে গেল। নেক্সট দেখো একটা খুবই ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে তোমাদের, ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন দিয়েছে। ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, ডাইরেক্ট স্পিচে আছে। তো এখানে ভালো করে দেখো, এখানে সেড টু মি আছে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স থাকলে তো প্রেজেন্ট টেন্স এখানে হবে না, তাহলে অ্যান্সার ভুল। আবার এখানে দেখো আবার প্যাসিভ সেন্স করে দিয়েছে, প্যাসিভ ভয়েস। এটা তো আমাকে ভয়েস চেঞ্জ করতে দেয়নি, ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে, তাহলে এটাও ইয়ে হয়ে গেল, বাদ হয়ে গেল। শি আস্কড মি, দেখো আস্কড হয় দুটো কেসে, একটা হয় রিকোয়েস্ট করলে, আর একটা হয় কি প্রশ্ন করলে। তাহলে দুটোর মধ্যে কোনোটাই করছে না, কিন্তু ইউ উইল রিচ, তাকে অর্ডার দিচ্ছে, তোমাকে পৌঁছাবে কিন্তু তুমি 12টার সময়, দুপুর 12টার সময় আগামীকাল। তার মানে এখানে কোনো কিন্তু রিকোয়েস্ট করছে না, প্রশ্ন করছে না, তাহলে আমরা এটা নেব না। তাহলে থাকলো পড়ে কে? বি। তো এগুলো কোশ্চেন তোমরা অপশন এলিমিনেশন করে বের করে দিতে পারবে খুব তাড়াতাড়ি। ক্লিয়ার? বাকি অপশনগুলো যেখানে ভুল আছে সেগুলোকে বাদ দিয়ে দেবে। নেক্সট চলে যাবো পরেরটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, আই উইল লুক, মানে এখানে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতে বলেছে, প্রিপোজিশনের কোয়েশ্চেন দিয়েছে তোমাদের। তো দেখো এখানে লুক ড্যাজ দ্য মিনিং, আমি মিনিং খুঁজছি কোথায়, ডিকশনারিতে। দেখো লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু ইন্সপেক্ট করা, ইন্সপেক্ট করা বলতে পারো, অথবা অ্যানালিসিস করা বলতে পারো, বা কনসার্ন হওয়া বলতে পারো। অ্যানালিসিস করা বা কনসার্ন হওয়া, চিন্তিত হওয়া কোনো জিনিস নিয়ে ভাবা, সেটা হচ্ছে লুক ইনটু দ্য ম্যাটার। আমি একটু ভেতর থেকে দেখবো। লুক অ্যাট মানে কি? লুক অ্যাট কথাটা মানেটা হচ্ছে কারো দিকে অবজার্ভ করা, তাকিয়ে থাকা, লুক অ্যাট, অবজার্ভ করা। অ্যাটেন্টিভ হওয়া, বি অ্যাটেনশন টু, বি অ্যাটেন্টিভ টু, বি অ্যাটেন্টিভ টু, কারোর প্রতি অ্যাটেন্টিভ হওয়া। লুক আপ, লুক আপ মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে কোনো কিছু খোঁজা, মানে এটাও হচ্ছে সার্চ। আর লুক আউট মানেও হচ্ছে সার্চ, কিন্তু লুক আউট মানে আমাদের সার্চও হয় যদি লুক আউট বলি, কিন্তু সেটা ব্রড লেভেলে, বড় জায়গায় সার্চ করলে লুক আউট। আর একটা লুক আউট মানে হচ্ছে তুমি যদি বলো টু বি, তুমি বলতে পারো কশাস বলতে পারো, বা সতর্ক থাকা সবসময়। লুক আউট মানে কাউকে সতর্ক হতে বলা, তো টু বি কশাস। লুক আউট মানে কি? সে সতর্ক করতে বলছে তোমাকে। লুক আউট, কেউ একটা কিছু আসছে তোমার দিকে, সামথিং ইজ কামিং টুয়ার্ডস ইউ। তো এটা লুক আউট মানে হচ্ছে টু বি কশাস হতে বলা, এবং সার্চও করা হতে পারে, বাট বড় জায়গায়। যেহেতু ডিকশনারিতে খুঁজছি তাই জন্য অ্যান্সার আমার লুক আপ হবে। নেক্সট চলো পরেরটা করি। হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি। তো দিল্লিতে তো অনেক ইউনিভার্সিটি আছে, তার মধ্যে একটা ইউনিভার্সিটিতে পড়েও, এটা কিন্তু দা হবে না। যদি এখানে আমি দিল্লি ইউনিভার্সিটি বলতাম, তাহলে ইন দা দিল্লি ইউনিভার্সিটি আমি বলতে পারতাম, দিল্লি ইউনিভার্সিটির নামে। তো তুমি যদি বলো যে ইউনিভার্সিটির একটা নাম দিয়ে দিল, যেমন শ্রী চৈতন্য ইউনিভার্সিটি ইন দিল্লি, তাহলে সেই জায়গায় আমাকে দা করতে হবে, দা শ্রী চৈতন্য ইউনিভার্সিটি ইন দিল্লি, এটা করলেই তো হবে। কারণ কি, দা তখন বসে যখন সেটা নির্দিষ্ট হয়, নির্দিষ্ট না হলে দা হতে পারে না। তো দিল্লিতে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তার মধ্যে একটা ইউনিভার্সিটিতে সেটা পড়ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট হচ্ছে দ্য উন্ডেড সোলজার ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার। এখানেও একটা ভুল হয়েছে, অনেকে এটা ভুল করেছে, লায়েড। লায়েড হচ্ছে পাস্ট টেন্স অফ লাই। লাই মানে মিথ্যে কথা বলা, লাই মানে মিথ্যে কথা বলা, যেটার মানে হচ্ছে মিথ্যে কথা বলা, সেইটার পাস্ট টেন্স হচ্ছে লাইড। কিন্তু যদি তুমি লাই মানে কি শোয়া, নিজে নিজে শুচ্ছি, বা আমাকে শোয়ানো হয়েছে, নিজে যদি শুই, তাহলে হবে লাই হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে হচ্ছে লে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, আর লেন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। মানে এইটা হবে তখন যখন প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ ভয়েসে আমাদের লেন হয়। তাহলে প্যাসিভ ভয়েস আমাকে তো দিয়েছে, বি ভার্ব দিয়েছে, বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্মই বসবে, তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম কি? লেন হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সি। যদি তুমি কাউকে শোয়াও,
এটা তো তোমাকে শোয়ানো হয়েছে, তাই জন্য লেন। তুমি যদি কাউকে শোয়াও, মানে কাউকে ধরে এভাবে শুইয়ে দিলে, তাহলে ওটা হচ্ছে লে। লে মানে শোয়ানো, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, এটা হচ্ছে শোয়ানো, কাউকে শোয়ানো। আর এটা কি শোয়া, তাহলে এইটা হয়ে যাবে ভার্বের 2 নম্বর ফর্ম লেড। লেড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আর এটা হচ্ছে মিথ্যে, ভার্বের 2 নম্বরও লাইড, ভার্বের 3 নম্বরও লাইড, এটা মিথ্যে কথা বলা। আর এটা হচ্ছে লাই মানে শোয়া, তাহলে লাই লে লেন, তাহলে তাকে শোয়ানো হয়েছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে দ্য উন্ডেড সোলজার ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার। তাহলে আমরা অ্যান্সার করবো হচ্ছে লেন, অপশন সি হবে অ্যান্সার। এটা তোমাদেরকে পড়িয়েছিলাম আমি ক্লাসে, লে লে লেন দিয়ে। আমার ওই টাইমে অন্য একটা কোয়েশ্চেনে ভুল হয়েছিল, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, তো এখানে কিন্তু লেন হবে। চলো নেক্সট পরেরটা, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম। তো ডক্টর আসার আগে পেশেন্ট মারা গেছে। এই কোয়েশ্চেনটা তো তোমাদেরকে টেন্সের ক্লাসে করানো হয়েছে, টেন্সের ক্লাসে এটা তোমাদের করানো হয়েছে, একবার দেখে নেবে। তোমাদের পেড ব্যাচে যারা আছো বা পেড ব্যাচে পড়েছো তারা এই কোশ্চেনটা অনেকবার দেখেছো তোমরা। তো ডক্টর আসার আগে সে মারা গেছে, কোনো কাজ যদি অতীতে আগে হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অপশন বি হয়ে গেল। নেক্সট চলো পরেরটা, কারেক্টলি স্পেলটা দেখতেই পাচ্ছ, অ্যাডমিরেবল হবে, অ্যাডমিরেবল নয়, অ্যাডমিরেবল নয়, অ্যাডমিরেবলও নয়, অ্যাডমিরেবল একদম কারেক্ট 2 নম্বর। আচ্ছা চুজ বানান তো CHOOS, চুজ খুবই সহজ কোয়েশ্চেন দিচ্ছে স্পেলিং থেকে, খুবই সহজ। এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। দেখো এটা একটা প্রভার্ব, প্রভার্ব সবসময় সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়, প্রভার্ব সবসময় সিম্পল সরি পাস্ট টেন্স বলছি, প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, সিম্পল পাস্ট টেন্স নয়, সিম্পল প্রেজেন্ট। চিরাচরিত যে সেন্টেন্সটা, যেমন সূর্য ওঠে সূর্য নামে, সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই না? তো এইটাই এরকম যেটা নিয়ম, এটাও একটা প্রভার্ব, এটা একটা তুমি বলতে পারো ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, একটা প্রভার্ব যেটা মানুষকে দেখে অনুধাবন করা হয়েছে, যে একজন বাজে লোক বা যে পারে না কোনো কাজ, সে নিজের যন্ত্রপাতিকে দোষ দেয়, নিজের দোষ না দেখে। তাহলে এটা কি হয়ে যাবে, কোয়েরেলস হয়ে যাবে। এটা প্রেজেন্ট টেন্সের একটাই ভার্বের ফর্ম দেখতে পাচ্ছি, এই ব্যাড ওয়ার্কম্যান, যেহেতু সিঙ্গুলার আছে এটা এক বচন, তাই জন্য কোয়েরেলস হয়ে গেল ভার্বের 5 নম্বর ফর্ম। তাহলে অপশন এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। এখানে অ্যাজ ইউ কি হয়ে যাবে, সো হয়ে যাবে। সো মানে যেরকম বুনবে সেরকম তুমি তুলবে, রিপ, যেমন তুমি কর্ম করবে তার সেরকম ফল পাবে। তো অ্যান্সার হয়ে গেল অপশন সি, এটা সো হয়ে যাবে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং। এটা কেন স্যার, এটা প্রেজেন্ট টেন্সে কেন হলো? প্রেজেন্ট টেন্সে এই জন্য হলো, ইডিয়াম বা প্রভার্ব সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, ইডিয়ামও আমাদের প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্বের 5 নম্বর ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে আই গো আর হি গোজ, বা যে কোনো সিঙ্গুলার থাকলে গোজ হয়ে যাবে, আর ফার্স্ট পার্সন থাকলে আই গো হয়ে যায়, এটা তোমাদেরকে অনেকবার শিখিয়েছি। তো সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর বা 5 নম্বর হলে প্রেজেন্ট টেন্স। তো ইডিয়াম এবং প্রভার্ব সবসময় প্রেজেন্ট টেন্সেই করতে হবে। কোয়েরেলস করলাম। এবার ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে তো ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাই না? ভার্বের 1 নম্বর ফর্ম, সাবজেক্ট যদি ইউ হয়, উই হয়, প্লুরাল হয়, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের 5 নম্বর ফর্ম বসে। নেক্সট চলো পরেরটা, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ পজেস। পজেস মানে হচ্ছে অধিকার করা, ক্লেম করা নয়, দাবি করা নয়, অধিকার করা। অধিকার করা ইংরেজি হচ্ছে ওন, অ্যান্সার হয়ে যাবে সি। চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট অপোজিট মিনিং অফ দ্য ফিনিশ। ফিনিশের উল্টো হচ্ছে স্টার্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে স্টার্ট, অপশন এ। নেক্সট হচ্ছে ন্যাশনাল। ন্যাশনাল দেখো আল দিয়ে করে দিয়েছে এটাকে অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে নাউনটা যদি করতে হয় তাহলে আমি কি করব, আলটাকে উঠিয়ে দেবো, তাহলে নেশন হয়ে গেল অ্যান্সার, অপশন এ। এই পার্সন হু ক্যান নট সি ইজ কল্ড, কি হবে, ব্লাইন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুবই সহজ এবং মডারেট কিছু কোয়েশ্চেন, একটা দুটো হয়তো মডারেট কোয়েশ্চেন বা ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে, বাকি সব কোয়েশ্চেনই তোমাদের খুবই সোজা দিয়েছে। তো অবশ্যই এটাকে মাথায় রাখবে। আমাদের এই স্মার্ট স্কুলটা জাস্ট এই শুরু হয়েছে এবং তোমাদের শুভেচ্ছা এবং তোমাদের ভালোবাসায় আরও অনেক বড় হবে, এটাই আমি আশা রাখি। আশা রাখি নয়, এটা আমি শিওর যে অবশ্যই আমাদের এখান থেকে এবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে এবং এছাড়াও বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে, যেখানে তোমরা 9, 10, 11, 12-এর স্টুডেন্টরা যারা তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমরা তোমাদেরকে অবশ্যই সেই জায়গাটা দিতে পারবো, প্ল্যাটফর্মটা দিতে পারবো, যেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাদের আর্থিক অবস্থা খারাপ তারা তোমরা ফ্রিতে পড়তে পারবে, এখানে বিভিন্ন ভালো ভালো টপিকস, অনেক জিনিস তোমরা এক্সপ্লোর করতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। এরপরে আরও অনেক কিছু আসছে তোমাদের জন্য, অবশ্যই ওয়েট রাখবে এবং সেশনটাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করোনি। আজকের জন্য এতটাই, চলো গুড বাই। হ্যালো স্টুডেন্টস, এইবার আমরা জিকে কোয়েশ্চেনটা সলভ করব। জিকের যে কোয়েশ্চেনগুলো এসছে, জিকেতে একটাই ক্যাটাগরি কোয়েশ্চেন হয়, তো জিকের কোয়েশ্চেনগুলো আমরা এবার এক এক করে দেখে নিই। দেখো জিকেতে 10টা কোয়েশ্চেন আসে, 86 নাম্বার থেকে শুরু হয়েছে 95 নাম্বার অবধি। তো চলো দেখো 86তে আমরা দেখতে পাচ্ছি দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ।
আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট লেক কোনটা? সেটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। ঠিক আছে, ক্যাসপিয়ান সাগর হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট লেক। তাহলে এটার আনসার হবে বি। তার সাথে দ্য নোবেল ওয়ার অ্যান্ড পিস ওয়াজ রিটেন বাই, এই ওয়ার অ্যান্ড পিস বইটা কার লেখা, নোবেলটা কার লেখা? সেটা হবে লিও টলস্টয়। ওকে, লিও টলস্টয়। তো এই গেল এটার অ্যান্সার। তারপর হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে? অ্যান্সার হবে কি? জওহরলাল নেহেরু। তোমরা সবাই জানো এটা। জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানী কি? টোকিও। জাপানের রাজধানী টোকিও। পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে কি? নীল নদ। তো এগুলো আশা করি সবাই ঠিক অ্যান্সার করেছো। ইজি কোয়েশ্চেন, আমি বলেছিলাম জিকের ক্ষেত্রে এমন ইজি হবে কয়েকটা কোয়েশ্চেন সবাই পারবে, এমন কয়েকটা কোয়েশ্চেন দেবে কেউ পারবে না। তো এই বছর কেউ পারবে না এরকম কোয়েশ্চেন দেয়নি। তো জিকে পার্টটা দেখতে গেলে জিকে পার্ট হয়েছে ইজি। ঠিক আছে, জিকে পার্ট ইজি হয়েছে। যেমন আগুন নেভাবার কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে কে অ্যান্সার করেছে? অক্সিজেন। আগুন নেভাতে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড। ওকে, আর কি? ভারতের কটা রাজ্য? ভারতের কটা রাজ্য এখানে দাগিয়ে এসছে 29। তোমাদের মধ্যে অনেকে এই ভুলটা করবে। 28টি রাজ্য এবং 8খানা ইউনিয়ন টেরিটরি আমাদের এখন। ঠিক আছে, 28টা রাজ্য এবং 8খানা ইউনিয়ন টেরিটরি। তারপর লাস্ট 3টে কোয়েশ্চেন। ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ওকে, 1 মিলেনিয়াম, 1 মিলেনিয়াম বলতে কি বোঝায়? 1 মিলেনিয়াম বলতে বোঝায় 1000 বছর। ঠিক আছে, 1000 বছরকে 1 মিলেনিয়াম বলে। তো অ্যান্সার হবে ডি। এবং ড্যাশ কেমিক্যাল এলিমেন্ট ইজ মানে ডিজাইনেটেড অ্যাজ Hg। ঠিক আছে, ডেজিগনেটেড মানে কাকে Hg হিসাবে ডেজিগনেটেড বা মনোনীত করা হয়? কাকে বলা হয়? পারদ। পারদকে Hg বলা হয়ে থাকে। তো এই গেল আমাদের জিকে কোয়েশ্চেন। তো জিকে কোয়েশ্চেন আশা করি সবাই সবকটা পেরেছো, একেবারে ইজি লেভেল এসছে, পারার মতন। হয়তো লিও টলস্টয়টা অনেকেই না জানতে পারো, বাদ বাকিগুলো কিন্তু পারার মতন কোয়েশ্চেন। ওকে, হ্যালো এভরিওয়ান, আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2024-এ যে এএনএম এবং জিএনএম এর যে পরীক্ষাটা হয়েছিল তার যে ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলো এসছিল, তো সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি। তো প্রথম প্রশ্ন এসো দেখা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? নিচের প্রদত্তটি কোনটি 1A কে প্রকাশ করে? 1A মানে কি? এ মানে হচ্ছে এখানে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিসের একক? তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? তড়িৎ প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? চার্জ বাই সময়, তাই তো? এটা আমরা জানি সবাই। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। চার্জের একক কি? কুলম, সেটাকে আমরা বড় হাতে সি দিয়ে লিখি। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? কুলম সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কোনটা হয়ে গেল তোমার? এটা একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, এই দাগগুলো কিন্তু নয়। হ্যাঁ, অপশন নাম্বার ডি দেখো, কুলম সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, প্রথম প্রশ্ন আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, এই একটা গ্রাফ দিয়েছে। এই গ্রাফটা বলেছে যে ভিআই যে গ্রাফটা সেইটা কোন পদার্থটির, তাই তো? কোন পদার্থ কি কি বলে দিয়েছে দেখো। ধাতব পরিবাহী, 2 নম্বর বলেছে অহমীয় পরিবাহী, 3 নম্বর কি বলেছে? অহমীয় পরিবাহী, ডি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই যে ভি আর আই যে গ্রাফটা, এটা কিসের গ্রাফ? যদি অহমীয় তোমার পরিবাহী হতো বা ধাতব পরিবাহী হতো তাহলে গ্রাফটা পেতাম আমরা মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু এখানে তো সেটা নেই। এটা কি? এটা অর্ধ পরিবাহী বা অহমীয় পরিবাহীর তোমার গ্রাফ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? অহমীয় পরিবাহী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে একটি বস্তু কণা কখন ত্বরণ গতি লাভ করবে? ত্বরণ কখন হবে কোনো বস্তুর?
যদি বাইরে থেকে কোনো ফোর্স নিয়ে, ধরো একটা বস্তু চলছে, ধরো একটা কোনো বস্তু আমার বল চলছে, গড়াচ্ছে, তাহলে ও একটা নির্দিষ্ট বেগে চলছে, ঠিক আছে, বা কোনো গাড়ি একটা নির্দিষ্ট বেগে চলছে, তাহলে এবার কি হলো, আমি গাড়িটার অ্যাক্সেলারেশনটা এক ধাপ উপরে তুললাম, তাহলে কি হলো, গাড়িটার বেগ বৃদ্ধি পেল, গাড়িটা ত্বরণ পেল। তাহলে এখানে আমি কি দিলাম, এখানে আমি বাইরে থেকে একটা অপ্রতিমিত বল দিলাম। অপ্রতিমিত বল মানে যে বলের মানটা তোমার ভিন্ন ভিন্ন, মানে কিছু সময়ের পর বলের মানটার পরিবর্তন ঘটছে। তাহলে এখান থেকে বাইরে থেকে অপ্রতিমিত বল দিয়ে আমি বস্তুটাকে একটা তোমার একটা নির্দিষ্ট বেগে ছিল, তা ত্বরণ ছিল না, কিন্তু আমি কি করলাম, বস্তুটাকে বেগ আরো বৃদ্ধি করে দিলাম। তাহলে এক্ষেত্রে তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, দেখো অপশন প্রথমে দেখো কি কি আছে, যখন একটি অপ্রতিমিত বল তার উপর ক্রিয়া করে, অপশন নাম্বার এই তো আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে বাকি অপশনগুলো আবার তার চোখ বুলিয়ে নাও। যখন একটি প্রতিমিত বল ক্রিয়া করে, যখন তার উপর কোনো কার্যকর বল ক্রিয়া করে না, ডি এগুলোর মধ্যে কোনটি নয়, তাহলে অপশন নাম্বার এ আমার ঠিক হয়ে গেল। নেক্সট দেখো প্রশ্ন বলেছে তোমার কি, ইভি কিসের একক, ইভি কি বলো, ইভি হচ্ছে আমার ইলেকট্রোভোল্ট, তাই তো, ইলেকট্রোভোল্ট কিসের একক, তড়িৎ এর কার্য, তাই না, ঠিক আছে। আয়রন শক্তি তো হবেই না, ক্ষমতাও নয়, বিভবও নয়, কার্যের একক হচ্ছে ইলেকট্রোভোল্ট, ঠিক আছে, ইলেকট্রোভোল্ট বা ইলেকট্রোভোল্ট এবং কি জুল, ঠিক আছে, দুটো হয় কার্যের একক, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, বলেছে একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, তাহলে তার প্রতিবিম্বর সাইজ কেমন হবে, তাই তো। এক্ষেত্রে আমার তোমার দর্পণের যে সূত্র পড়েছিলাম R = 2F, সেইটাকে কাজে লাগাতে হবে এখানে। আর মানে কি হচ্ছে, আর মানে হচ্ছে তোমার বস্তু না, আর মানে হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ, তাই তো, এফটা কি দর্পণের ফোকাস দূরত্ব। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এবার অঙ্কতে চলে আসি, বলেছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এখানে আমরা কি কি বলে দিল, এফ এর মানটা বলে দিল কত 10, তাই তো 10 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে যদি আমি বসাই আর এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, 2 × 10 অর্থাৎ 20 সেন্টিমিটার, তাই তো, অর্থাৎ আমার বক্রতা যে দর্পণটা, অবতল দর্পণটা ব্যবহার করছি, তার বক্রতা ব্যাসার্ধের মান কত 20 সেন্টিমিটার। এবার দেখো বলেছে অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটারের দূরত্বে রাখা হয়েছে, অর্থাৎ কি বলে দিল, অর্থাৎ মানে হলো যে দর্পণের বক্রতা কেন্দ্রেতে আমি বস্তুটাকে রেখেছি, তাহলে আমার প্রতিবিম্বের সাইজটা কেমন হবে। তো এটা তোমরা অবতল দর্পণে যে 6টা কেস পড়েছিলাম, 6টা কেস মানে যেখানে অবতল দর্পণ থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে রাখলে তোমার প্রতিবিম্বটা কেমন হবে, কোথায় সৃষ্টি হবে, সৎ হবে অসৎ হবে, এগুলো জেনেছিলাম। তো সেইখানে যে আমার অঙ্কটা বলে দিল, সেখান থেকে আমরা বুঝলাম যে দর্পণের বক্রতা কেন্দ্রেতে বস্তুটা রয়েছে। তাহলে এক্ষেত্রে কেমন হবে প্রতিবিম্বটা দেখে নাও, এই হচ্ছে আমার অবতল দর্পণ, এই হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, এই হচ্ছে আমার ফোকাস, এই হচ্ছে দর্পণের মেরু। আমি এবার বস্তুটাকে রাখলাম বক্রতা কেন্দ্রে, ঠিক, তাহলে এইখান থেকে একটা এলো পি কিউ মনে করলাম, ঠিক আছে, এখান থেকে একটা আলো এলো ফোকাস দিয়ে এবং এবং এখানে আপতিত হলো। আপতিত হওয়ার পর প্রতিফলনের পর বস্তুর যে আলোটা, সেইটা আমার প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। আর একটা আলো আসবে কেমন, আর একটা আলো আসবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, এসে দর্পণে আপতিত হলো। এবার প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। তাহলে দেখো দুটো আলো এইখানে এসে তারা একত্রে মিলিত হয়েছে, এইখানেই তোমার প্রতিবিম্বটা তৈরি হয়ে গেল,
পি ড্যাশ কিউ। ঠিক আছে, পি ড্যাশ কিউ ড্যাশ। দেখো বক্রতা কেন্দ্রে যদি বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয় তাহলে বস্তুর যা দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ পি কিউ ইজ ইকুয়াল টু পি ড্যাশ কিউ ড্যাশ। বস্তুর যে দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এইবার আমি উত্তরটা কোনটা হবে বলো এর মধ্যে? তাহলে বস্তুর সাপেক্ষে ক্ষুদ্র হবে, বস্তুর সাপেক্ষে বিবর্ধিত হবে, বস্তুর সাইজের সমান হবে, আর মন্তব্য করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে অপশন নাম্বার সি এখানে ঠিক হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে লিন তাপের মাত্রীয় সংকেত কি? তাহলে প্রথমে জানতে হবে আমার লিন তাপ কি। লিন তাপ হচ্ছে বস্তুর এমন একটা তাপ যেটা বস্তুর উষ্ণতা বাড়ায় না। তাহলে কি করে? বস্তুর কেবল অবস্থার পরিবর্তন করে, অর্থাৎ কঠিন বস্তু তরলে পরিণত হয়, তরল বস্তু গ্যাসীয় পরিণত হয় যে তাপ আমার দিলে। তাহলে সেই ক্ষেত্রে লিন তাপের যে রাশিমালাটা আমরা জানি, তাপ ইজ ইকুয়াল টু বস্তুর ভর ইনটু তার লিন তাপ। তাহলে এখান থেকে লিন তাপ সমান সমান আমরা কি লিখতে পারি? তাপ বাই বস্তুর ভর। ঠিক আছে, তাহলে দেখো পরের স্লাইডে আসছি। দেখো লিন তাপ ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম? বস্তুর তাপ বাই বস্তুর ভর। ঠিক আছে, তাহলে তাপের মাত্রীয় সংকেত আমাকে জানতে হবে। এখানে তাপ ইজ ইকুয়াল টু কি? তাপ হলো এক প্রকার শক্তি। তাহলে শক্তির আমার মাত্রা কি? শক্তির মাত্রা কার্যের মাত্রা সেম। তাহলে তাপের যে মাত্রাটা কত পাবো আমরা? কার্য ইজ ইকুয়াল টু কি? বস্তুর বল, প্রযুক্ত বল ইনটু বস্তুর সরণ। তাহলে তাপ ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ বলতে পারি। বল আবার কি? বল হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ। ঠিক আছে, আর সরণ যেমন আছে লিখলাম। ঠিক আছে, বস্তুর ভরের আমার মাত্রা কি? এম। ত্বরণের মাত্রা কি? এল টি মাইনাস টু। সরণের মাত্রা কি? এল। তাহলে তোমার হলো কি? এম এল স্কোয়ার টি মাইনাস টু। এটা পেয়ে গেলাম আমরা তাপের মাত্রা। তাহলে উপরে লিখে দিলাম এম এল স্কোয়ার টি মাইনাস টু। নিচে দেখো আবার এম আছে, তাহলে এম এম কেটে গেল, পড়ে থাকলো কি? এল স্কোয়ার টি মাইনাস টু। বুঝতে পেরেছো লিন তাপের রাশিমালা? ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে জানাও কমেন্টে তোমরা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা রাশিমালার উত্তরটা কত হয়ে গেল? এল স্কোয়ার টি মাইনাস টু, অপশন নাম্বার এ। নেক্সট দেখো, বলেছে একজন স্বাস্থ্যসেবিকা তার ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হতে দেখলেন। ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে? এই প্রশ্নটার একটু উল্টো দিয়েছে। এখানে হবে তোমার সেলসিয়াসটা তোমার হয়ে যাবে ফারেনহাইট এবং ফারেনহাইটটা হয়ে যাবে সেলসিয়াস। ঠিক আছে, সেলসিয়াসটা হয়ে যাবে ফারেনহাইট, ফারেনহাইটটা হয়ে যাবে এখানে সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এইটা হবে তোমার সেলসিয়াস,
আর এইটা হবে তোমার ফারেনহাইট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যে সম্পর্কটা, কি সম্পর্কটা বলে দিয়েছিল সেটা আমরা পরের স্লাইডে দেখছি। কি বলা হয়েছিল? C/5 is equal to F minus 32/9। C হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, F হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। তো দেখো আমার F টা আমাকে বার করতে হবে, তাহলে আর C এর ভ্যালু কত বলে দিল এখানে আমার 4.5, তাই তো? তাহলে লিখে ফেললাম 4.5 by 5, ঠিক, is equal to F minus 32/9। আর করো, এটা করলে হচ্ছে 40.5 হলো, ঠিক আছে, by 5 is equal to, সরি, হ্যাঁ, F minus 32, ঠিক আছে, বোঝা গেল? আর এটা করলে কত হয়, কাটাকুটি করো, 8.1 is equal to F minus 32, ঠিক আছে, 32টাকে এদিকে নিয়ে আসি, তাহলে F is equal to কত পেলাম, 32 plus 8.1, তাহলে F is equal to কত পেলাম আমরা, 40.1, ঠিক আছে। তাহলে ভ্যালু কত পেলাম, F এর ভ্যালু হচ্ছে, ফারেনহাইট স্কেলের ভ্যালুটা হচ্ছে তোমার, অ্যান্সার কত পেলাম, 40.1 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? তাহলে অপশন কোনটা ঠিক হয়ে গেল, অপশন নাম্বার বি, ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখো, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে তার কত শক্তি ব্যয়িত হবে। আমার বাড়িতে একটা 100 ওয়াটের বাল্ব রয়েছে, সেই বাল্বটা কতক্ষণ ধরে জ্বালিয়েছি আমি, 1 মিনিট ধরে জ্বালিয়েছি, তাহলে আমার কত শক্তি ব্যয়িত হয়েছে। তাহলে শক্তি ইজ ইকুয়াল টু কত, কি করতে পারি বলো, এখান থেকে তার ক্ষমতা কত বেরোলো, 100, তাই তো? সময় কত, মিনিট। সময় সব সময় ভৌতবিজ্ঞানে যাবতীয় যত সব সময়, সেটা সব সময় সেকেন্ডে কনভার্ট করতে হয়, ঠিক আছে? তাহলে শক্তি আমার কত লাগবে, কত ওয়াটের বাল্ব আছে, 100 ওয়াটের বাল্ব আছে, কতক্ষণ ধরে জ্বলেছে, 60 সেকেন্ড ধরে জ্বলেছে, তাই তো? তাহলে কত পেলাম, 6000 জুল, তাই তো? 6000 জুল পেলাম। তাহলে এখানে দেখো 6000 জুল তো অপশনে নেই, 6000 জুলটাকে আমরা কি লিখতে পারি, 6 কিলো জুল, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার কোনটা হয়ে গেল, সি, বোঝা গেছে? নেক্সট শেষ কি বলেছে দেখো, বলেছে দেখো কোনো গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি যদি জুড়ে দিই তাহলে তার ত্বরণ কত হবে। তাহলে এই যে একটা গাড়ি আছে, এই গাড়ি এ চলছে, কত বেগে চলছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে চলছে, ত্বরণ বেগে চলছে, তাই তো? এবার আমি কি করলাম, এইখান দিয়ে আর একটা গাড়ি যুক্ত করে দিলাম, আর একটা, কিন্তু একই বল হতে হবে অবশ্যই, ঠিক আছে? এই আর একটা গাড়ি যুক্ত করে দিলাম। তাহলে এখন এই যে দুটো গাড়ি একসাথে কত ত্বরণে চলবে, তাহলে এখানে আমি কত ত্বরণ, কটা বস্তু পেলাম, এখন আমার দুটো বস্তু পেলাম। প্রথম বস্তু কত ছিল, প্রথমে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ছিল, কতগুলো বস্তু হয়ে গেল, দুটো বস্তু আছে, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে? তাহলে টোটাল আমার যে দুটো বস্তুর একত্রে ত্বরণ কত হবে, 5/2, অর্থাৎ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে? ভৌত বিজ্ঞানে তোমাদের এই কটাই প্রশ্ন ছিল। হ্যালো স্টুডেন্ট,
তো আমি তোমাদের দেখো এএনএম এবং জেএনএম এর ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছে তোমাদের এবছর, তো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তাদের অ্যান্সারগুলো তোমরা কিভাবে করবে এবং তার উত্তরগুলো কি কি হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট দেখো যে কোশ্চেনটা ছিল যে মেন কম্পোনেন্ট প্রেজেন্ট ইন ডিনেচার স্পিরিট, বা কি ছিল ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটা থাকে সেটা কি হবে। তো এই অ্যান্সারটা যেটা হবে সেটা হবে হচ্ছে তোমার মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, তো ডিনেচার স্পিরিটের সাথে কে থাকে আমাদের মিথাইল অ্যালকোহল, সংকেত কি CH3OH। তো এটা কেন মেশানো হয় দেখো, ইথাইল অ্যালকোহল এর সংকেত হচ্ছে C2H5OH। তো ইথাইল অ্যালকোহলের সাথে এই মিথাইল অ্যালকোহলটা কেন মেশানো হয়, যাতে ইথাইল অ্যালকোহলটা কে পানের অযোগ্য, এটা যাতে কেউ খেতে না পারে, তো সেই জন্য বা বিভিন্ন ল্যাবরেটরিতে যাতে এটা ইউজ করা যায় সেই জন্য এখানে তীব্র বিষাক্ত যুক্ত মিথাইল অ্যালকোহল মেশানো হয়, যেটাকে একসাথে কি বলা হচ্ছে ডিনেচার স্পিরিট। নেক্সট চলে এসো পরের কোশ্চেনটা যেটা ছিল নিচের সারণীতে বাম এবং ডাম স্তম্ভের প্রধান বক্তব্যগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। তো ফার্স্ট দেখো কি আছে, 1 মোল অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়া অর্থাৎ আমরা কি জানি সবসময় 1 মোল অ্যামোনিয়া মানে কি হবে, তার যে আণবিক সংখ্যা বা তার যে আণবিক ভর সেটা হবে হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে 1 মোলে সবসময় কত সংখ্যক থাকে, তার হচ্ছে আণবিক ভরের পরিমাণ প্রেজেন্ট থাকে। তো 1 মোল অ্যামোনিয়া দেখো, 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। তো এর আণবিক ভর কত হবে, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 1 + 1, তো তিনটে হাইড্রোজেন আছে, তাহলে আমি কি লিখবো 3 × 1, তো কত হলো 17। তাহলে 1 মোল অ্যামোনিয়া সমান সমান 17 গ্রাম। তাহলে চলো 1 এর C, 1 এর C। এবার দেখো 1 এর C কোথায় আছে সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, বাকিগুলো এলিমিনেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এটা 1 এর B অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল, এটা হচ্ছে 1 এর D অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাচ্ছে। তারপর এটা দেখো কি বলছে, 44.8 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা কত, 44.8 লিটারের হাইড্রোজেনের মোল সংখ্যা কত। তো চলো দেখা যাক। তো আমরা কি করে দেখব, আমরা জানি 22.4 লিটার এই হাইড্রোজেন সমান সমান কি 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন। এখানে তোমাকে কি বলেছে, এখানে বলেছে 44.8 লিটার, তো লিখবো 44.8 লিটার হাইড্রোজেন সমান সমান তাহলে কত মোল হবে, তো দেখে নাও কত হবে। তো এটা কি হবে, তাহলে এখানে কি হবে, ওপরে কি হবে 44.8 আর নিচে কি হবে 22.4, তো কেটে দাও, তো কত হচ্ছে 2, তো কত হবে 2 মোল, কত হবে 2 মোল। তো কি হবে 2 মোল হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 2 মোল হবে। তো দেখো এখানে কোথায় আছে 2 এরটা, তাহলে 2 মোল, আচ্ছা 2 এরটা হবে তাহলে হচ্ছে A। চলো 2 এর তাহলে কি হয়ে গেল A, তাহলে 1 এর তাহলে আমরা কি দেখতে পেলাম 1 এর C 2 এর A। এবার বাকিগুলো দেখো, এখন এই দুটো তো এলিমিনেট হয়ে গেছে, এবার এটা এটার মধ্যে ট্যালি হবে। এবার চলে আসো 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত, 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত। ওকে, তো আমরা এটা একটু উপরে করছি, 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা। ঠিক আছে, 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা। আচ্ছা 1 মোল নাইট্রোজেন সমান সমান কত গ্রাম, কত গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে কত হবে 14 × 2, যেহেতু N2 আছে তাহলে কত হবে 28 গ্রাম। ওকে, তাহলে 28 গ্রাম। ঠিক আছে, তার মানে কি বলতে পারি আমরা 28 গ্রাম সমান সমান, সরি, তার মানে আমরা কি বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন সমান সমান কি হবে, 28 গ্রাম নাইট্রোজেন সমান সমান আমাদের হচ্ছে যেটা, সেটা হচ্ছে কত 1 মোল। ওকে, 1 মোল। ওকে, এখানে কি বলেছে, এখানে বলছে 140, তো 140 গ্রাম সমান সমান কত হবে, তাহলে 140 বাই কত হবে 28। ঠিক আছে, 140 বাই 28। তো এটাকে তোমরা কেটে নাও, তাহলে বুঝতে পারবে যে কত হচ্ছে। ওকে, চলো চলো কত দিয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে যাচ্ছে, তাই তো। ওকে, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে 140 গ্রাম নাইট্রোজেন সমান সমান কত আসছে 5, অ্যান্সার কত আছে D।
চলো ডি, তাহলে কি হবে 3এরটা কি হবে ডি। নেক্সট চলে আসুন, নেক্সট অপশন আমরা করব হচ্ছে 89.6 লিটার কার্বন ডাই অক্সাইডের ওজন কত? 89.6 লিটার কার্বন ডাই অক্সাইডের ওজন কত? তো চলো করি। 89.6 লিটার কার্বন ডাই অক্সাইডের ওজন কত? ওকে, তো কার্বন ডাই অক্সাইডের ফার্স্ট আমরা কি করব? আণবিক ভর করব। কার্বনের কত? 12, অক্সিজেনের কত? 16 ইনটু 2, তাহলে কত হবে? 44। কত হচ্ছে? 44 হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এর আয়তন কত? 22.4 লিটার, ঠিক আছে। বা আমি এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 22.4 লিটার 22.4 লিটার CO2 সমান সমান কত গ্রাম CO2? 44 গ্রাম। তো এখানে তোমাকে কত দিয়েছে? 89.6। তো 89.6 এত লিটার CO2 সমান সমান কি হবে? সমান সমান কি করে বের করব তাহলে? তাহলে করব হচ্ছে 89.6 ইনটু কত হবে? 44/22.4। তো এটাকে তোমাদের হিসেব করতে হবে, ঠিক আছে, যে কত হচ্ছে। তো এটা হিসেব করে যেটা আসছে সেটা হচ্ছে এটা হিসাব করে যেটা আসবে সেটা হচ্ছে 1 এত গ্রাম, ঠিক আছে, 176 গ্রাম। তো চলে আসো 176 গ্রাম। তো এটা তাহলে কি হচ্ছে? 176 গ্রাম। এবার দেখো তাহলে আমরা কি পেলাম? একেরটা আমাদের কোথায় চলে গেছে? সি, একের সি। আচ্ছা, দুয়েরটা কোথায় গেছে? এ। তিনেরটা কোথায় গেছে? তিনেরটা গেছে আমার হচ্ছে ডি। আর চারেরটা কোথায় গেছে? চারেরটা আমার গেছে হচ্ছে বি। তো এখানে অপশন তাহলে কত হবে? এ। তো অ্যান্সার কি হবে? এ। নেক্সট চলো, নেক্সট দেখো বলছে নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো আচরণ করে? তো হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 2, ইলেকট্রন সংখ্যা হবে 2। তো এখানে দেখতে হবে যে কার দুটো ইলেকট্রন আছে। তো আমরা জানি লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, কিন্তু লিথিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে 3 থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কটা ইলেকট্রন পড়ে থাকছে? দুটো। তো তখন তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে? 2, এবং হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 2। তো অ্যান্সার হবে লিথিয়াম প্লাস। নেক্সট চলে এসো, নেক্সট কি বলছে? শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সাথে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এটার অ্যান্সার কি হবে? একমাত্র করে হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এখানে Mg হবে হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে শীতল এবং যেটা হচ্ছে লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। নেক্সট চলে এসো, নেক্সট কোশ্চেন বলছে হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রম লেখো। বিজারণ ক্ষমতার ক্রম লিখতে হবে, ঠিক আছে। তো দেখো বিজারণ মানেটা কি জিনিস? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন, বিজারণ মানে হচ্ছে বিজারণ ক্ষমতা বলেছে, তাই তো। তো ফার্স্টে তোমাকে জানতে হবে জারণটা কি জিনিস আর হচ্ছে বিজারণটা কি জিনিস, ঠিক আছে। তো দেখো আমি লিখছি, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে কি হচ্ছে? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ওকে, তো জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা এবং বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তো এখানে দেখো বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ ক্ষমতা মানে হচ্ছে যে নিজে জারিত হয় এবং অন্যকে কি করে? অন্যকে বিচারিত করে। অন্যকে যেটা করবে সেটাই হচ্ছে ওর ধর্ম। তো অন্যকে বিচারিত করে মানে সেটাকে কি বলা হচ্ছে? বিজারণ ক্ষমতা। এবং অন্যকে যদি বিচারিত করে তাহলে নিজে কি হবে? নিজে হচ্ছে জারিত হবে। জারিত হবে মানে ইলেকট্রন ছাড়বে। তো এখানে সিকোয়েন্সটা কি দিয়েছে তোমাকে? সিকোয়েন্সটা দিয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। দেখো ওপর থেকে নিচে যত আসছি তত কি হচ্ছে? ওপর থেকে নিচে যত আসছি তত হচ্ছে কক্ষ সংখ্যা আমাদের বাড়ছে। ওপর থেকে নিচে যত আসছি তত আমাদের কক্ষ সংখ্যা বাড়ছে। কক্ষ সংখ্যা যতই বাড়বে তখন কি হবে? আমাদের ইলেকট্রন যে ছাড়ার প্রবণতা বা ইলেকট্রনের প্রতি কক্ষ সংখ্যা যখন বাড়বে তখন কি হবে? ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাবে। তো ডিস্টেন্স যখন বেশি হবে তাহলে আকর্ষণ বল কি হবে?
কমে যাবে। তো যত বেশি দূরত্ব হবে আকর্ষণ বল তত কমে যাবে, তত কি হবে ইজিলি সে ইলেকট্রন ছাড়তে পারবে। তো সেই জন্য কি হচ্ছে ওপর থেকে নিচে যত আসছে ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ছে। তো যে নিজে ইলেকট্রন ছাড়বে সে কি করবে, নিজে ইলেকট্রন ছাড়ছে মানে সে কি করবে, এখানে কি হচ্ছে ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়ছে, নিজে ইলেকট্রন ছাড়ছে মানে নিজে কি হচ্ছে জারিত হচ্ছে। তাহলে অন্যকে কি করবে, অন্যকে করবে হচ্ছে বিজারিত। তো সেটাই ওকে কি হবে, ওর ধর্ম বলা হয়। তো সেই জন্য সেটাকে কি বলা হচ্ছে বিজারণ ক্ষমতা। তাহলে বিজারণ ক্ষমতা কি হবে, ওপর থেকে নিচে কি হবে বাড়বে, ওপর থেকে নিচে বাড়বে। তাহলে কোন সিকোয়েন্সটা ঠিক হবে, ফ্লুরিন ক্লোরিন, এটা হবে হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট চলে এসো। নেক্সট বলছে ইউরেনিয়াম আচ্ছা ইউরেনিয়াম 238 নিচে হচ্ছে 92 বলছে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হয়। তো দেখো এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা কত একক কমে যাবে, 2 একক কমবে। ঠিক আছে, 2 কমবে। আর যেটা তোমার হচ্ছে ভর সংখ্যা কত কমবে, ভর সংখ্যা কমবে হচ্ছে 4 একক। তো এখানে দেখো যেহেতু আলফা কণা বেরিয়ে গেছে তো এখানে 92 থেকে 2 মাইনাস দিলে কত হচ্ছে 90 হচ্ছে, এবং 238 থেকে 4 বাদ দিলে হচ্ছে 234। তো অ্যান্সার হবে এটা। নেক্সট চলে এসো। নেক্সট বলছে ভিনিগারে সলিউশনে অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ। তো ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড হবে 5 to 8%। এবার অ্যাসিটিক অ্যাসিড মানে কি, অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে সংকেত কি হবে CH3COOH। এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, যেটা কোথায় থাকে না, যেটা থাকে হচ্ছে আমাদের ভিনিগারে। নেক্সট দেখো বলছে ইন কেস অফ ইলেকট্রোলিসিস অক্সিডেশন অকার। আচ্ছা তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে, তো তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে, তো সেটা কোথায় হবে, অ্যান্সার সবসময় মনে রাখবে এটা হবে অ্যানোডে। তো এইটাও মনে রাখতে পারো এলো এর লোন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি হবে, তাহলে ও ফর অক্সিডেশন বা এটাকে কি বলা হয় অক্সিডেশন বা জারণ। লোনের কথা মনে রাখবে, লোন নাও তোমরা সেই লোন। তাহলে ও ফর অক্সিডেশন বা জারণ, এ ফর অ্যানোড। তাহলে কি হবে, তাহলে আমরা সবসময় কি জানবো জারণটা কোথায় হবে, আমাদের অ্যানোডে হবে। মনে থাকবে, লোন মনে রাখলেই এটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো। নেক্সট বলছে আচ্ছা জলের পিএইচ। আচ্ছা জলের পিএইচ হচ্ছে, জল হচ্ছে সবসময় কি হয়, পানীয় জলের যে পিএইচ হয় সেটা হয় হচ্ছে 6.5 থেকে 8.5 হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সে কেমিস্ট্রি পার্টের যে কোশ্চেন গুলো ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই অ্যান্সার করেছো ঠিকঠাক আশা করি, এবং যেগুলো বুঝতে পারোনি সেগুলো অবশ্যই দেখে নাও তোমরা ভিডিওটা, তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে কোন কোন জায়গায় তোমাদের প্রবলেম ছিল। এবং ফিজিক্যাল সায়েন্সের এটাই ছিল হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেনের সলভিং। চলো এবার আমরা ম্যাথ আর রিজনিং এর সলিউশনটা, জিআইএস সলিউশনটা করে নিই। এই বছরে এএনএম জিএনএম এর যে 2024 এর যে পরীক্ষাটা হয়েছিল এটা তারই সলিউশন। চলো ম্যাথের প্রথম প্রশ্ন বলা আছে কি এখানে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে a কিউব প্লাস 1/a এর মান কত। ঠিক আছে, দেখো আমি যদি এখানে দেখি কি আছে a প্লাস 1/a, তাহলে আমি আগে a কিউব প্লাস 1 এর মানটাকে আগে লিখে নিই। a কিউব প্লাস 1 এর মানটা আমাকে লিখতে হলে আগে আমাকে একটা ফর্মুলা একটু মনে করে নিতে হবে, x কিউব প্লাস y কিউবের ফর্মুলা কি আছে, x প্লাস y উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। ঠিক আছে, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তাহলে এই ফরম্যাটে যদি আমি a কিউব প্লাস 1 একে আমি 1 এর কিউব বলি, সেই ফরম্যাটে যদি ব্রেক করি ব্যাপারটাকে, তাহলে এখানে কি হবে a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস এখানে কি হচ্ছে 1 এর স্কোয়ার। তাহলে এটার ব্যাপারটা আসছে আলটিমেটলি a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1। এবার আমি যেই মানটা দেওয়া আছে সেইটাকে যদি একটু অ্যানালিসিস করি কি পাই দেখি।
পাচ্ছি হচ্ছে a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান পাচ্ছি। তাহলে এখানে আমি পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান, বা এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ, বা এ স্কোয়ার এটাকে যদি বাদিকে নিয়ে আসি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই যে টার্মটা জিরো পেয়ে গেলাম, এইটাই আমার অ্যান্সার বের করতে সাহায্য করবে। কিভাবে? এই মানটা যদি জিরো হয় তাহলে দেখো আমার এ প্লাস ওয়ান ইন্টু জিরো হয়ে যাবে এবং পুরো টার্মটা আলটিমেটলি জিরো হয়ে যাবে। পুরো টার্মটা আলটিমেটলি জিরো হবে, জিরোর সঙ্গে যাই গুণ করো, তো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার হবে। Sum of the roots of the quadratic equation 2x square minus 5x plus 3 is equal to 0 একটা quadratic equation দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বলেছে যে এটাকে এবার তুমি এর যে দুটো রুট আসবে, রুট মানে কি ভেরিয়েবল টার্ম যেটা x আসে, সেই x এর মানগুলো দ্বিঘাত সমীকরণে জেনারেলি একটা বা দুটো সলিউশন আছে, তো ম্যাক্সিমাম দুটো সলিউশন আসবে আর মিনিমাম বলতে পারো যে জিরো আসবে, একটা সলিউশন আসবে, এরকম হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমার রিয়েল নাম্বারে অ্যান্সার নাও আসতে পারে, সেই সব ব্যাপারগুলো কোনো এক সময় আলোচনা করা যাবে। অনেক রকম কেস হয়, 4 রকমের কেস হয়। দুটো মান একই আসতে পারে, দুটো মান আলাদা আসতে পারে, দুটো মান একই আসা মানে একটা সলিউশন বেরিয়েছে, দুটো মান আলাদা আসা মানে দুটো আলাদা সলিউশন বেরিয়েছে, আনরিয়েল সলিউশন আছে, রিয়েল সলিউশন হতে পারে, সেসব নত আলোচনা অন্য কোনো সময় করা যাবে। কিন্তু এইটাকে যদি আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম ভাবি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, আর এইটারই যদি আমি এখানে কম্প্যারিজনটা করি, যেটা আছে 2x স্কোয়ার প্লাস প্লাস নেই মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে কম্প্যারিজনের জায়গায় যদি আমি প্রথমেই যাই তাহলে আমি a কে কম্পেয়ার করব 2 এর সাথে, b কে কম্পেয়ার করব -5 কারণ মাইনাসটা এই b এর টার্মটার জন্যই এসছে, c কে কম্পেয়ার করব 3 এর সাথে, তাহলে আমি বলবো a ইজ ইকুয়াল টু +2, b ইজ ইকুয়াল টু -5 আর c ইজ ইকুয়াল টু +3। এই তিনটে মান পেয়ে গেলাম। এবার মনে রাখতে হবে যে দুটো রুট বেরোয়, একটা হচ্ছে যোগফল রুট মানে যেই আলফা আর বিটা বলা হয় দুটো রুট, তাহলে আলফা প্লাস বিটা একটা বেরোবে, আর একটা বেরোয় আলফা গুণ বিটা, দুটোই জিজ্ঞেস করে। আলফা প্লাস বিটার মান যেটা বেরোবে সেটা মাথায় রাখবে যে দুটোর নিচেই এক্স স্কোয়ারের সহগটা থাকে, মানে এটা থাকে, আর ওপরে প্রথমে যোগ তারপরে গুণ, মানে যোগটা সোজা তারপরে গুণটা কঠিন, এবার মনে রাখতে পারো, তাই যোগটা প্রথমে আসে গুণটা পরে আসে। যোগের ক্ষেত্রে আসবে এখানে বি আর এইটার ক্ষেত্রে সি, তবে এইটা একটা মাইনাস টার্ম থাকে, এটা একটা ব্যাপার। তো এখানে কি আসছে আলটিমেটলি মাইনাস বি এর মান হচ্ছে আমরা দেখলাম -5, আর এখানে এর মান কত আছে, এর মান আছে 2, তাহলে হচ্ছে 5/2 হচ্ছে ফাইনাল আমার অ্যান্সার, অপশন ডি কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য ভ্যালু অফ log 9 বেস 27 বা 27 বেস 9 অ্যান্ড log 9 বেস 27, চলো উল্টো দিয়েছে। তাহলে আমি একটা জিনিস যদি দেখি যে এটাকে যদি নর্মাল সমাধান করি, log 9 বেস 27, এখানে এরকম করতে পারো, লগের প্রপার্টি যদি আমি ভাবি 27 আর 9 কে যদি আমি দুটোকেই 3 এর পাওয়ারে আনি তাহলে আমার সুবিধা হবে। এটা 3 এর পাওয়ার কত হবে, 3 হবে, আর এইটা 9টা 3 এর পাওয়ার 2 হবে। মনে রাখতে হবে পাওয়ারে যেটা থাকে সেটা উল্টে সামনে চলে আসতে পারে, পাওয়ারে যেটা আছে সেটা উল্টে সামনে চলে আসতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, 3 log 3 বেস 9 মাইনাস log 2 log 27। ঠিক আছে, এবার আমাকে ভাবতে হবে যে একটা আছে log 9 3 মানে হচ্ছে 3 বেস 9,
বুঝতে হবে আমাকে যে 9 এর পাওয়ার কত করলে 3 হবে। 9 এর পাওয়ার কত করলে 3 হবে? 9 এর পাওয়ার কত করলে 3 হয়? 9 এর পাওয়ার কত করলে 3 হয়? 9 এর পাওয়ার হাফ করলে 3 হবে। কেন 9 এর পাওয়ার হাফ করলে 3 হবে কেন? 9 হচ্ছে এখানে রুট করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার এখানে মানটা লক করলে কি আসবে? এখানে 1/2। আবার যদি পরেরটা দেখি log 3 বেস 27, তাহলে এখানে আমাকে দেখতে হবে যে 27 এর পাওয়ার কত করলে 3 আসবে। 27 এর পাওয়ার 1/3 কিউব রুট করলে, তাহলে এখানে ফাইনাল অ্যান্সার আসবে 1/3, 1/2, 1/3। তাহলে এইটা 3 ইন্টু 1/2 মাইনাস 2 ইন্টু 1/3, তাহলে কত আসছে? 3 এর 2 মাইনাস 2 এর 3, 6, 9 মাইনাস 4, 5 এর 6। 5 এর 6 অপশনে আছে? ইয়েস আছে। আচ্ছা, এটাকে আরো একভাবে যদি আমি অল্টারনেটলি একটু ভাবি, যেটাকে আরো একভাবে কিন্তু করা যেতে পারতো। যেমন ধরো যদি আমি ভাবি এটাকে যে আমি আছে হচ্ছে log 27 বেস 9 মাইনাস log, একটু দেখো এই জায়গাটা যদি এভাবে ভাবি, আমি 9 এর পাওয়ার কত করলে 27 আসবে? 9 এর পাওয়ার কত করলে 27 আসবে? এমনি তো আমি এভাবে বলতে পারি না 9 এর পাওয়ার 27 করলে কত আসবে, কিন্তু একটা জিনিস তো এখান থেকে আমার কাছে একটু ক্লিয়ার যে 9 এর পাওয়ার 1/2 করলে কিন্তু 3 আসে, তাই না? 9 এর পাওয়ার 1/2 করলে 3 আসে। আর এই দিকে পরেরটার ক্ষেত্রে 27 এর পাওয়ার একই রকম ভাবে 1/3 করলে এখানে 3 চলে আসে, মানে কিউব রুট করছি, স্কোয়ার রুট করছি। এবার আমি যদি এখন আনতে হবে আমার কত 9, তাহলে 9 করতে হলে এই 3 কে হোল স্কয়ার, তুমি তো একদিকে করতে পারবে না, সরি এটাকে 27 আনতে হবে, তাহলে এটাকে কিউব করে দাও। 27 আনতে গেলে তাহলে দুই দিকেই কিউব করতে হবে, তবেই এখানে 9 এর পাওয়ার 3 এর 2 মানে 27 আসবে। প্রথমটা 27 ছিল তো নাকি? দেখে নাও, প্রথমটা 27 ছিল। তাহলে এখানে যদি আমি বলি log 27 বেস 9 ইজ ইকুয়াল টু 3 এর 2 আসবে। আর এইটাই যদি দেখি একই রকম ভাবে 27 এর পাওয়ার 1 এর 3 ছিল ইজ ইকুয়াল টু 3, 3 এর পাওয়ার 2 করলে 9 আসবে, তাহলে এই দিকেও 2 করে দাও, তাহলে 27 এর পাওয়ার 2 এর 3 মানে আমার এখানে 9 আসছে। তাহলে log 9 বেস 27 ইজ ইকুয়াল টু 2 এর 3। এবার করে দাও, প্রথমটা 3 এর 2, পরেরটা 2 এর 3, লসাগু 6, এখানে 9, এখানে 4, এখানে 5 এর 6, যেটা খুশি করো, অ্যান্সার তো সেমই আসবে। If the area of a circle is 616 centimeter square, then the value of the diameter of the circle is, সার্কেলটা ডায়ামিটার বা কি পরিধি নয়, কিন্তু এটা সরি ব্যাসার্ধ নয়, কিন্তু এটা ব্যাস বের করতে দিয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে, ধরো এটা একটা সার্কেল, সার্কেলটার ধরে নাও এটা হচ্ছে তার কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে ওর রেডিয়াস, আর কেন্দ্র হয়ে পরিধি টু পরিধি কানেক্ট করলে যেটা পাবো সেটা হচ্ছে ডায়ামিটার। মনে রাখতে হবে ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 গুণ রেডিয়াস হয়। এবার দেখো যদি তাই হয়, আমাদের এরিয়ার ফর্মুলা কি? এরিয়া মানে ভেতরে কতটা জায়গা আছে, সেটা হচ্ছে 2 পাই আর, সরি এরিয়া বের করতে বলেছে না, পাই আর স্কয়ার, এবং বলে দিয়েছে সেটা হচ্ছে 616 সেন্টিমিটার স্কয়ার। পাই মানে 22 বাই 7 ইন্টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু 616। তার মানে 22 দিয়ে যদি কাটি, 22 দুগুণে 44, 44 এর পরে হচ্ছে 5 6 7 7 176, তো 176 মানে
22 দিয়ে কাটলে 8 বার যাবে 28, তাহলে আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 ইন্টু 7, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 28 গুণ 7, বা 28 কে যদি ভাঙো 4 গুণ 7 গুণ 7, রুট ওভারের নিচে দুটো 7 আছে, একটা 7 বেরিয়ে এলো, একটা 4 আছে, রুট করলে 2 আসবে, তার মানে 14। এটা কি বেরোলো? এটা আর বেরোলো। আর ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে ডি ইকুয়াল টু 2 ইন্টু আর, মানে 2 গুণ 14, 28 সেন্টিমিটার। অপশন এইটা নয়, কিন্তু গন্ডগোল করলে হবে না, ঠিক আছে? গন্ডগোল করলে কিন্তু হবে না। The volume of a curved surface area of a cylinder and the volume, সিলিন্ডার আর ভলিউম, একটা কার্ভ সারফেস এরিয়ার, একটা সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া, তার ভলিউমটা হচ্ছে সমান। লম্ববৃত্তাকার চোঙ আছে যার ভলিউমও যা, তাই হচ্ছে তার কার্ভড সারফেস এরিয়ার ক্ষেত্রফল, মানটা সমান। একটা কিন্তু 2 ডাইমেনশন, একটা 3 ডাইমেনশন, এটা মনে রাখতে হবে, কিন্তু মানটা সমান বলে এটা সেখানে সেটা বলছে। তাহলে বলছে যে এর রেডিয়াসটা কত। চলো একটু দেখে নি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যদি সম্ভব হয়। ধরো একটা সিলিন্ডার নিচ্ছি, ধরো এরকম নিলাম। এবার এটা ধরো একটু কালার করে নি, চলো এবার এইরকম আরেকটা বের করলাম। এবার এইটাকে আমি যদি এক্সপ্যান্ড করার চেষ্টা করি, এক্সপ্যান্ড করি, তোমাদের 2 ডাইমেনশনে দেখানোর চেষ্টা করি, তাহলে এটা শেপটা বুঝতে পারছো। এইটা থেকে কি বুঝতে পারছো একটু ভালো করে দেখো, এই দুটোর কিন্তু হাইট সমান। মানে এটা কি, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি একটা আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দৈর্ঘ্যটা কত? এটা দৈর্ঘ্যটা কত? এটা দৈর্ঘ্যটা হচ্ছে এর হাইটের সমান, সরি এর পরিধির সমান। এই যে এই সার্কেলটা, এই সার্কেলটা, সার্কেল পরিধি মানে কি, এই যে আমি বলতে যাচ্ছি, ধরো এটা যদি একটা বৃত্তাকার বোতল হতো, তাহলে এর যে পেরিমিটার বা সার্কামফারেন্স যা বলবে সেটা যেটা হতো, সেটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে। তার মানে সেটা কত? সেটা হচ্ছে 2 পাই আর। তাহলে এইটা কত? 2 পাই আর। আর এই হাইটটা দুটোর ক্ষেত্রে কিন্তু সমান, এটা হচ্ছে এইচ। বুঝা গেল? এই দুটো কিন্তু আমার লাগবে না, শুধু কার্ভড সারফেস এরিয়া, মানে গোলাকারটা, ওপর নিচেরটা না। তাহলে এর এরিয়া কত হলো? 2 পাই আর ইনটু এইচ। এটা ইকুইভ্যালেন্ট টু এর ভলিউম। ভলিউম কি? এর ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আরটা কেটে গেল, এইচটা কেটে গেল, পাইটা কেটে গেল, আর ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার বেরোবে 2 ইউনিট। কি বের করতে বলেছে? এখানেও আবার ডায়ামিটার বলেনি তো, ব্যাসার্ধ বলেছে। চলো ব্যাসার্ধ 2। The principal amount which became 121 in 2 years at 10% compound interest will be, ঠিক আছে? ধরো আমি যদি প্রিন্সিপালটাকে অ্যাজিউম 100 টাকা ধরি, তাহলে অ্যামাউন্ট কত হবে? প্রিন্সিপাল ইন্টু 110%, কেন? 10% করে বাড়ছে কম্পাউন্ডিং এ, দুবার হচ্ছে, তাই দুবার 110/100 গুণ করলাম। পি কত? পি ধরেছি তো আমি 100, না হলে কম্পেয়ার করব পরে লাস্টে গিয়ে। $121 এলো।
এখানেও বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টে 121 হবে। আচ্ছা প্রশ্নটা না একটু গন্ডগোল আছে বাংলাটায়, যদি বার্ষিক 10% হারে হবে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা গন্ডগোল আছে। সুদ প্লাস আসল হবে, এইটা হবে এখানে বলা আছে দ্য অ্যামাউন্ট, চক্রবৃদ্ধি সুদের সুদ প্লাস আসল মিলিয়ে অ্যামাউন্ট হয় 121 টাকা। তার মানে আমার আসলটা 100 ছিল বলে এটা 121 এসছে। তাহলে এটা যে মার্ক করেছে আমি জানি না, আমি তো কোশ্চেনটা পেয়েছি, এটা কিন্তু ভুল অ্যান্সার। যদি তোমাদের কাউর এসে থাকে 100 কারেক্ট অ্যান্সার হবে। a/3 = b/4 = c/7, তিনটেই যদি সমান হয় তাহলে বলতে হবে a/3 = b/4 = c/7 = k ধরলাম একটা কনস্ট্যান্ট টার্ম। তার মানে বলতে পারি যে a/3 মানেও k বা a = 3k, b/4 মানেও k, দ্যাট ইজ b মানে 4k, আর c/7 মানেও k, and that is c = 7k। তিনটার মান অ্যাজিউম করে নিলাম আমি। এবার যদি দেখি a + b + c / c বলেছে, অ্যাজিউম করা মানগুলোকে যদি আমি বসিয়ে দিই, a এর মান হচ্ছে 3k, b এর মান 4k, c এর মান 7k বাই c এর মানটা কত ছিল 7k। তাহলে এখানে কত আসছে 4 3 7 7 14k বাই 7k 2 হয়ে গেল। চলো পরেরটা দেখি। The area of a whole surface of a cube is 216 centimeter square when length of the diagonal, the area of the whole surface, so দেখি of a cube, cube বলেছে, একটা কিউব নিলাম। এবার হোল সারফেস এরিয়া যদি বুঝতে হয়, এটাকে যদি আমি এক্সপ্যান্ড করার চেষ্টা করি তাহলে ধর আমি এটা যদি ওপেন করি তোমাদের বোঝার সুবিধার্থে, যে কোনো একটা ফরম্যাটে আমি একটা ওপেন করছি, ধর এই ফরম্যাটে করলাম ওপেন এটাকে। এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে এরিয়া বের করতে হবে। এরিয়া কিভাবে বেরোয় ভালো করে বোঝো। যদি আমি একটা সাইড, এটা তো কিউব, প্রত্যেকটা সাইড সমান, এখানে যদি এ হয় তাহলে আমি বলতে পারবো এইটা একটা স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, এটাও এ স্কোয়ার। তাহলে এটা কত এ স্কোয়ার হলো, বড় এ স্কোয়ার ইন্টু 6, বা বলতে পারো 6a স্কোয়ার। ঠিক আছে, এবার বলেছে যে এর কোনো দেন দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইজ, ডায়াগোনালের লেন্থ কত হবে। ডায়াগোনালের লেন্থ এটা যদি আমি 3 ডাইমেনশনালে ভাবি তাহলে ডায়াগোনাল হবে হচ্ছে এই পয়েন্ট থেকে এর একদম পেছনের দিকের উল্টো দিকে, মানে এটা সামনে রয়েছে এর পেছনের ফেসে থাকবে, পেছনের তলটায় থাকবে, এটা নিচের দিকে আছে ওটা উপরের দিকে হবে, এটা বাঁ দিকে আছে এটা ডান দিকে হবে, মানে এই পয়েন্টটাকে যদি কানেক্ট করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে কর্ণ। অনেকগুলো কর্ণ হতে পারে, যেরকম তুমি যদি বলো এটাও একটা কর্ণ, এই পয়েন্ট থেকে যদি তুমি সামনের দিকের এইটাকে কানেক্ট করো, দিস ওয়ান ইজ অলসো এ কর্ণ, ভেতরের দিক দিয়ে আসবে। এবং কর্ণ মানে হচ্ছে সবচেয়ে বড় যেই লাইনটা ওর ভেতর থাকতে পারে। ঠিক আছে, তো যাই হোক এখানে কর্ণটার মাপ কত হবে, তাহলে এটার মাপ কত হবে, তাহলে এটার মাপ হবে হচ্ছে √3 ইন্টু আচ্ছা 6a স্কোয়ার মানটা কত, 6a স্কোয়ার মানে এখানে বলে দিয়েছে নিশ্চয়ই 216, তার মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, a ইজ ইকুয়াল টু 6,
আর এখানে √3a হচ্ছে ওর কর্ণ, ডায়াগোনাল, তার মানে √3 ইন্টু 6 বা 6√3, 6√3, 6√3, 6√3, 6√3 হয়ে গেল। If sin theta into cos theta is equal to half হয়, then sin theta minus cos theta কত? অনেকভাবে করা যায়। দেখো sin theta আর cos theta এর মান যদি বলো কমপ্লিমেন্টারি মান হয়, কমপ্লিমেন্টারি মান হয়। যদি আমি কোন নোন অ্যাঙ্গেলের রেসপেক্টে ভাবি তাহলে কমপ্লিমেন্টারি মান হয়। যাই হোক, আমি নর্মাল পদ্ধতিতেই যদি করি তাহলে দেখো sin a স্কয়ার থিটা প্লাস cos a স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1 হয়। sin a স্কয়ার থিটাকে আমরা বলতে পারি sin থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার প্লাস, এখানে কি হবে এটা ভাঙলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা। এবার আমার কাছে ছিল শুধু sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আমার একটা এক্সট্রা মাইনাস ছিল যেটা মাইনাস 2 sin থিটা cos থিটা, তো সেটাকে আমি প্লাস 2 sin থিটা cos থিটা করে ব্যালেন্স করে দিচ্ছি। আমার তাহলে কোনো ডিসব্যালেন্স আর থাকলো না, ইমব্যালেন্স থাকলো না। তাহলে এখানে আমি বলতে পারি sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার প্লাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা মানে হচ্ছে হাফ বলে দিয়েছে ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে sin থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। তাহলে এখান থেকে আমি বলতে পারবো sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার যখন 0, sin থিটা মাইনাস cos থিটাও মানে 0ই হবে, 0ই হবে। তো অ্যান্সার হচ্ছে অপশন এ 0। একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টা আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয়, আমি ক্রয় মূল্য বা কস্ট প্রাইস 5টির কস্ট প্রাইস কত 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল হিসাবে বিক্রি করে। দেখো আমি যদি আপেলের সংখ্যাটাকে সমান করে নিই, যতগুলো কিনেছে ততগুলোই বিক্রি করেছে সেই হিসাবে, তাহলে আমার হিসাবে সুবিধা হবে। 5টা আপেল কিনেছে, 5টা কিনেছে মানে 5-এর মাল্টিপল কিনেছে, এরকম একটা কিছু ব্যাপার, 5টার হিসাবে কিনেছে, 3 টাকায় 2টি আপেল, তাহলে 2টির দাম 3 টাকায় বিক্রি করছে। তাহলে আমি সমান করতে হলে আমি একটা কাজ করি, এই পুরোটাকে 2 দিয়ে এই পুরোটাকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমি কি পাবো, এখানে 10টির কস্ট প্রাইস, এটা কিন্তু কস্ট প্রাইস কত হচ্ছে, 10টির দাম 12 টাকা, আর সেলিং প্রাইসের দিকটা দেখছি যে 10টির সেলিং প্রাইস 15 টাকা। তাহলে দেখো এখানে বলেছে দেন প্রফিট উইল বি, প্রফিট কত হচ্ছে, তার মানে যেই জিনিসটাও 12 টাকায় কিনেছে সেটাও 15 টাকায় বিক্রি করছে, ওর লাভ হয়েছে 3 টাকা। কত টাকার উপরে লাভ হয়েছে, 3 টাকাটা লাভ হয়েছে 12 টাকার উপরে। পার্সেন্টেজে যদি আমি ভাবি তাহলে 4 দিয়ে কেটে 25, তাহলে 25% ওর লাভ হয়েছে। অপশনে আছে ইয়েস 25%। এটা লজিক্যাল রিজনিং এর প্রশ্ন। চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য কোশ্চেন মার্ক। ইন্ডিয়া ইজ টু দিল্লি, ইন্ডিয়া দিল্লির সাথে যেভাবে সম্পর্কযুক্ত, বাংলাদেশ কার সাথে সে একইভাবে সম্পর্কযুক্ত। ইন্ডিয়া দিল্লির সাথে কিভাবে সম্পর্কিত, ইন্ডিয়ার ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে দিল্লি, একইভাবে বাংলাদেশের ক্যাপিটাল বা রাজধানী আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কেউ জানো না এরকম নয়, ইন্টারন্যাশনাল নিউজ, সে নিয়েও অনেক আলোচনা নিশ্চয়ই দেখেছো, ঢাকা। Choose the correct option in the question mark position.
2 স্কোয়ার মাইনাস 1 সরি প্লাস 1 3 স্কোয়ার প্লাস 2 4 স্কোয়ার প্লাস 3 তারপরে দেখো 2 স্কোয়ার ছিল তারপরে প্লাস 1 করে 3 স্কোয়ার তারপরে প্লাস 1 করে 4 স্কোয়ার তাহলে এর পরেরটা প্লাস 1 করে 5 স্কোয়ার 1 তারপরে 1 তারপরে 1 বেড়ে 2 2 তারপরে 1 বেড়ে 3 3 তারপরে 1 বেড়ে 4 তাহলে 5 স্কোয়ার প্লাস 4 এবারে বলতে পারো 2 তার থেকে 1 কম 1 3 তার থেকে 1 কম 2 4 তার থেকে কম 3 তাহলে তারপরটা 5 তার থেকে 1 কম 4 যেভাবে কিছু করো খুব সোজা জিনিস ফাইন্ড দ্য অড ওয়ান আউট কি কি আছে 36 64 121 খুব সোজা রিজনিং এর প্রশ্নগুলো দিয়েছে 36 হচ্ছে 6 স্কোয়ার 64 হচ্ছে 8 স্কোয়ার 121 হচ্ছে 11 স্কোয়ার 13 হচ্ছে কাউট স্কোয়ার নয় এইভাবে 13 বলতে পারো এভাবে বলতে পারো বাকিগুলো কমপ্লেক্স কম্পাউন্ড নাম্বার সরি কম্পাউন্ড নাম্বার বলছি তোমার যৌগিক সংখ্যা এইটা একমাত্র মৌলিক সংখ্যা সেই বিষয়ে বলতে পারো যেটা খুশি বলো বাট ব্যাপারটা একই আসবে 13 আচ্ছা ডিটারমাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ 2 5 7 12 8 20 11 3 কোশ্চেন মার্ক দেখো সোজা 2 আর 5 সমান সমান যোগ করলে 7 12 আর 8 একইভাবে যোগ করলে 20 একইভাবে 13 11 আর 3 যোগ করলে কোশ্চেন মার্কের জায়গায় আসবে 14 অপশন এটা কারেক্ট রিজনিং এবং তোমাদের পুরো সেটের লাস্ট প্রশ্ন which number will replace the question mark কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে তিনটে ত্রিভুজ দেওয়া আছে তার চারটে করে মান দেওয়া আছে ভেতরে একটা বাইরে তিনটে বাহু ওয়াইজ তিনটে রয়েছে যদি আমি দেখি এখানে 6 7 42 42 এর সঙ্গে 3 যোগ করলে 45 একইভাবে 4 5 20 তার সঙ্গে 6 যোগ করলে 26 একইভাবে তাহলে এখানেও হবে 3 7 21 তার সঙ্গে 8 যোগ করলে এটা আসবে তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় আসবে যে 7 3 7 21 আর 8 30 অপশন সি কারেক্ট আজকে আমাদের এনএম 2024 যে সেটটা ছিল সেটা এখানেই শেষ হচ্ছে আশা করি তোমাদের পুরো এক্সপ্লেনেশনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি খুব ফ্লুয়েন্টলি ভালোভাবে বুঝেছো যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমাদের অনেকেরই এএনএম জিএনএম কোর্স নিয়ে হয়তো মাথা ব্যথা শুরু হবে প্রশ্ন শুরু হবে তার অ্যানসারে একটা কথাই বলে রাখি খুব শিগগিরই আমাদের এএনএম জিএনএম এর কোর্স আসতে চলেছে জেনপাসের কোর্স যেরকম এসে গেছে সেরকমই এএনএম জিএনএম এর কোর্স খুব তাড়াতাড়ি আমাদের আসবে সেই নিয়ে আমরা বিস্তারিত তোমাদের জানাবো নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে না 1-1.5 সপ্তাহের মধ্যেই হয়তো তোমরা জানতে পেরে যাবে নিউজ আপডেটেড থাকো এরকম নিউজগুলো এরকম সলিউশনগুলো এরকম ক্লাসগুলো আমাদের জানতে হলে কিন্তু তোমাদের রেগুলারলি ক্লাসগুলো করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করো ভিডিওটাকে আর আরেকটা ব্যাপার আমাদের কিন্তু 9 10 11 12 এর ক্লাস চলছে সকাল 7টা থেকে 7টা সকাল 7টায় একটা ক্লাস সকাল 8টায় একটা ক্লাস সকাল 7টায় ম্যাথ থাকছে সকাল 8টায় কেমিস্ট্রি থাকছে বিকেল 5টায় ফিজিক্স থাকছে এবং 7টার সময় বায়োলজি থাকছে প্রত্যেকদিন থাকছে কোনোদিন ক্লাস 7 এর কোনোদিন 8 এর কোনোদিন 9 এর কোনোদিন 10 এর কোনোদিন 11 কোনোদিন 12 কোনোদিন এএনএম জিএনএম কোনোদিন আবার আমাদের জেনপাসের বিএইচ এর বা নরমাল ইউজি প্রত্যেকটা ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পাবে এরকম আরো খুব ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এরপরে তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সাথে আবার সাবস্ক্রাইবটা করে রাখবে যাতে রেগুলার আমাদের ক্লাসগুলো দেখতে পারো থ্যাংক ইউ সো মাচ